ঢাকা ভার্সিটি আজকে বেশ ভালোভাবেই সাজানো হয়েছে। ভার্সিটির ভেতর চলছে মিলন মেলা। চারিদিকে জমকালো লাইটিং আর হরেক রকমের ফুলের সমারোহে বেশ সুন্দর লাগছে। নিলয় একটা পুরনো সাইকেল নিয়ে ভার্সিটির ভেতরে প্রবেশ করে। চারপাশ দেখতে থাকে নিলয়। হঠাৎ একটা বাইক এসে তার সামনেই ঠাস করে পড়ে যায়। বাইকে দুজন ছেলে ছিল। নিলয়ের সাইকেলে ব্রেক কম থাকাতে সে কন্ট্রোল করতে না পেরে সোজা গিয়ে ওদের ওপর পড়ে। একসাথে তিনটে ছেলে এভাবে রাস্তার উপরে পড়বে বিষয়টা দেখার জন্য ফাংশন ছেড়ে মানুষজন দৌড়ে এগিয়ে আসে। ছেলে দুটোর ভেতরে একজনের নাম মিনার, আরেকজনের নাম রাহান। মিনার আর রাহানকে দেখে সেখানে থাকা স্টুডেন্টগুলো আর কাছে আসে না, তবে তাদের সাথে নতুন একটি ছেলেকেও তারা দেখতে পায়। মিনার আর রাহান উঠে দাঁড়িয়ে দেখে ওদের পাশে একটা লম্বা, চুলগুলো বড় আর পুরাতন একটি মেরুন রঙের গেঞ্জি পরে ভাঙা সাইকেল নিয়ে পড়ে আছে। রাহান মিনারকে বলে, বন্ধু, এই শালাটা কে? সে এসে আমাদের উপর পড়েছে। তাকিয়ে দেখ, তোর দামি বাইকটার কি অবস্থা করেছে সে। ওই সাইকেল লেগে তোর বাইকের ব্যাক লাইট দুটো ভেঙে গিয়েছে। কি করবি? কি করব মানে? ধর শালাকে। ভাই, আমাকে মারছেন কেন? আমি কি করেছি? আপনারা আমার সাইকেলের সামনে এসে পড়েছেন। আমি ব্রেক চাপার আগেই আপনাদের উপর এসে পড়ি। তোর জন্য আমার দামি বাইকের লাইট ভাঙছে, দে জরিমানা দে। রাহান, মার শালাকে। আমাকে কেউ বাঁচাও। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? কেউ তো সাহায্য করুন। আমাকে ওরা দুজন মিলে মারছে কোনো কারণ ছাড়াই। শালা, কেউ তোকে বাঁচাতে আসবে না। ওরা আমাকে জানে। কোনো মেয়ের দুধ খাওয়া ছেলে নেই যে আমার সামনে এসে তোকে বাঁচিয়ে নেবে। সব কটাকে এখানে কেটে রেখে দেব। বন্ধু, টাকা পয়সা যা আছে সব ছিনিয়ে নে। শালা বাটন ফোন চালায়, এটার দরকার নেই। চল এখন, না হয় দেরি হয়ে যাইব। কথাগুলো রাহান বলতে বলতে বাইকটা ওঠায়। তারপর দুজনে সেখান থেকে বাইক চালিয়ে চলে আসে। নিলয় মাটিতে পড়ে থেকে ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নিলয় উঠতে যাবে এমন সময় একটা মেয়ে এসে নিলয়ের দিকে হাত বাড়ায়। নিলয় মেয়েটার দিকে তাকাতেই মেয়েটা বলে, আমার জন্য আপনার মার খেতে হয়েছে। উঠুন, ওরা এরকমই। ওরা এখানে আপনাকে মেরে ফেলেনি, এটাই আপনার কপাল। উঠুন এখন। নিলয় মেয়েটার হাত ধরল। মেয়েটা নিলয়ের হাত টেনে ধরতেই নিলয় উঠে দাঁড়ায়। মেয়েটা বলে, আপনার অনেক লেগেছে, ঠোঁট মুখ ফেটে রক্ত বের হচ্ছে। চলুন ডক্টরের কাছে নিয়ে যাই। লাগবে না, ধন্যবাদ। নিলয় তার সাইকেলটা টেনে তোলে। মিনার আর রাহান দুজনে মিলে ওর সাইকেলটাও ভেঙে দিয়েছে। নিলয় ভাঙা সাইকেলটা ঠেলতে ঠেলতে ভার্সিটি থেকে বের হলো। মিনার হলো স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে। মেহরাব চৌধুরী খুবই পাওয়ারফুল নেতা। সাধারণত কিংবা ভিআইপি মানুষদেরকেও একদম মানুষ মনে করেন না। তিনি যেমন খারাপ, তেমনই হয়েছে তার ছেলে মিনার। মিনার ভার্সিটির 4th ইয়ারের স্টুডেন্ট। মিনারের একটা বিজনেস আছে। মহিলা হোস্টেলের নামে মেয়েদেরকে দিয়ে সে গোপনে পতিতালয়ের বিজনেস করে, তবে সেটা কেউ জানে না। মিনার মাঝে মাঝে ভার্সিটিতে আসে, কিন্তু আজ এসেছে নাবিলার জন্য। নাবিলা আজকে ভার্সিটিতে ঢোকার মুহূর্তে কোথা থেকে মিনার আর রাহান বাইক নিয়ে ঢোকে। পেছন থেকে এসেই নাবিলার কাঁধে হাত দিয়ে ছোট করে চড় দেয় মিনার। নাবিলা চিৎকার করে বলে, কোন শালারে? তাকিয়ে দেখে মিনেরা এসেছে। মিনার নাবিলার দিকে তাকিয়ে চোখ মারতে থাকে, ফ্লাইং কিস দিতে থাকে, আর রাহান বাইক নিয়ে এপাশ ওপাশ করতে করতে জোরে গিয়ার বাড়াতে থাকে। আর তখনই স্লিপ করে পড়ে যায় ওরা নিলয়ের সামনে। নিলয়ও আর টাল সামলাতে না পেরে ওদের উপরে গিয়ে পড়ে। নাবিলা এসেছিল নিলয়ের সাথে কথা বলতে, কিন্তু নিলয় কথা না বলে সেখান থেকে চলে যায়। নাবিলা ছেলেটাকে চেনে না, এর আগে কখনো দেখেছে কিনা মনেও পড়ে না। ভার্সিটিতে কত জায়গা থেকে কত ছেলে মেয়েরা আসে, সবার সাথে যে পরিচিতি থাকবে এমন কোনো কথা নেই। রাস্তার পাশের ফুটপাতে বেশ কিছু টঙের দোকান দেখা যাচ্ছে, সাথে চটপটি ফুচকার দোকানও আছে। আরশিয়ার চোখ এই টঙের দোকানগুলোর দিকে। আরও পরিষ্কার করে বলতে গেলে একটা বিশেষ দোকানের দিকে সে তাকিয়ে আছে। গাড়ির জানলায় হাত দিয়ে তার উপর মাথা রেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। 3 নম্বর দোকানটার এক কোণে বসে আছে একটা ছেলে। চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খাচ্ছে।
ছেলেটার মাথায় ব্যান্ডেজ, গালে কাটার দাগ দেখা যাচ্ছে। ছেলেটাকে গাড়ির ভেতর থেকেই ভালো করে দেখা যাচ্ছে। রাস্তার পাশে টঙের দোকানে বসে আরাম করে চা খাচ্ছে। ছেলেটার হাতে কয়েকটা বই ধরা রয়েছে। দূর থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছে বইগুলো সব গল্পের আর ফিজিক্সের বই। আরশিয়া জানে ছেলেটার বই পড়ার অভ্যাস বেশ। কেবল এটাই নয়, ছেলেটার সম্পর্কে বলতে গেলে সব তথ্যই সে জানে। মানে যতটুকু জানার ততটুকুই জেনেছে আরশিয়া। ছেলেটা কোথায় কখন যায়, কার কার সাথে মেশে, সব কিছুই তা জানা। এতটুকু ছেলেটা সবার জন্য সহজ করে দিয়েছে। আরশিয়া আরেকবার ঘড়ির দিকে চোখ বুলিয়ে নিল। রুটিন অনুযায়ী ছেলেটার এখন উঠে পড়ার কথা। ঠিক 5:30টায় কাজের অফিস লেনে ছেলেটার টিউশনিতে যাওয়ার কথা, কিন্তু ছেলেটার ওঠার কোনো নাম নেই আজ। ধীরে ধীরে বসে চা খেয়েই যাচ্ছে ছেলেটা। আরশিয়া একমনে তাকিয়ে আছে ছেলেটার দিকে, চুপচাপ বসে চা খাচ্ছে। মনে হচ্ছে দিনের বাকিটা সময় তার এখানেই থাকার ইচ্ছে। অবশ্য এটা নিয়ে খুব একটা চিন্তার কোনো কারণ নেই ছেলেটার। টিউশনির সময়ের হেরফের হতেই পারে। ম্যাডাম, এই যে আপনার চা। আরশিয়া খানিকটা চমকে উঠল। চায়ের দোকানে বসা ছেলেটার দিকে এতই মনোযোগ দিয়ে তাকিয়েছিল যে অন্য কোনো দিকে লক্ষ্য ছিল না তার। টং দোকানে চা বিক্রি করা পিচ্ছি ছেলে চায়ের কাপ হাতে আরশিয়ার সামনে এসে দাঁড়িয়েছে। চা নিয়ে আসা ছেলেটার দিকে তাকিয়ে আরশিয়া বলল, চা? তোমাকে চা কে দিতে বলেছে? আরশিয়া চায়ের কাপ হাতে নেয়। তারপর বাইরে তাকিয়ে দেখলো ওই তার দিকে তাকিয়ে হাত নাড়ছে। একটু যেন হাসলো ও। আর বসে থাকার কোনো মানে নেই। গাড়ি থেকে নেমে এলো আরশিয়া। আরশিয়াকে নামতে দেখেই রাফাত এগিয়ে এলো ওর দিকে। ম্যাম, কোথায় যাচ্ছেন? আরশিয়া কেবল তাকালো রাফাতের দিকে। আরশিয়া কিছু বলল না। তারপর এগিয়ে যেতে লাগলো চায়ের দোকানের দিকে। ছেলেটা আরশিয়ার দিকে এখনো তাকিয়ে আছে। চোখে মুখে কোনো সংকোচ নেই। এমন একটা ভাব নিয়ে তাকিয়ে আছে যেন অনেক দিন আগে থেকেই ছেলেটা ওকে চেনে। আরশিয়া নিশ্চিত জানে নিলয় নামের এই ছেলেটা ওকে কোনোভাবেই চেনে না। আরশিয়া নিলয়ের কাছে আসলো। নিলয়ের সামনের বেঞ্চে গিয়ে বসলো সে, একেবারে নিলয়ের মুখোমুখি। আরশিয়ার হাতে এখনও চায়ের কাপ ধরা, তবে এখনও মুখে দেয়নি। দেওয়ার ইচ্ছেও ওর নেই। আরশিয়াকে নিলয় বলল, মানুষ এক আশ্চর্য সত্তা। সে সিমুলটেনাসলি সম্ভাবনার উৎস এবং নিজের সীমাবদ্ধতার কারিগর। সে আলো খুঁজে, অথচ কখনো কখনো নিজে তার ছায়া হয়ে দাঁড়ায়। প্রকৃত মানুষ সেই যে নিজের ভেতরের অন্ধকারকে চিনে আলোয় পৌঁছাতে জানে। হয়তো আমি সেই আলো, আপনি সেই আলোর কাছেই পৌঁছে গেছেন। মানে তেমন কিছু না, তবে নিজেকে খুব ভিআইপি মনে হচ্ছে মিস। কেন? ডিবি পুলিশের অফিসার আমার চলাচল এভাবে পর্যবেক্ষণ করবেন আমি কোনোদিনও ভাবিনি। তাহলে বলুন, নিজেকে সেলিব্রিটি ভাববো না? আরশিয়া চুপচাপ নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নিলয়ের কথা শুনে আরশিয়া শান্ত কণ্ঠে বলল, তা কি ফলো করা উচিত নয়? চাঁদ একা থাকে আকাশে, আর তার চারিপাশে ঝিকমিক করে, আর মানুষ চায় সেই চাঁদ ছুঁতে। হয়তো তাই মানুষ নিজেকে একাকিত্ব ঢাকতে তারাদের মতন সম্পর্ক খোঁজে, আর হৃদয়ের আকাশে কারোর জন্য চাঁদ হয়ে উঠতে চায়। কিন্তু সব চাঁদ ধরা দেয় না, আর সব তারা সঙ্গী হয় না। তবুও খোঁজাটা থামে না, কারণ খোঁজাই তো বেঁচে থাকা। আপনি এভাবে আমার সাথে কথা বলবেন না মিস্টার নিলয়। যা প্রশ্ন করেছে উত্তর দিন। ফলো করা কি উচিত নয়? মোটেও না। আমার জানা মতে আমি খুব স্বাভাবিক একজন মানুষ, যাকে বলে একদমই নর্মাল। অন্তত গত 10-15 দিন আগ পর্যন্ত ছিলাম। আপনি এভাবে আমাকে ফলো করতে পারেন না। আমি সাধারণ একটা ছেলে। সত্যি কি সাধারণ? হ্যাঁ, খুব সাধারণ ছেলে। মেয়েটা ঠিক না, আমার পিছু নাও। আরশিয়া কি বলবে ঠিক খুঁজে পাচ্ছে না। সামনে বসা এই মানুষটা মোটেই তাকে ভয় পাচ্ছে না। এমনটা সাধারণত হয় না। আরশিয়ার আসল পরিচয় জানার পর মানুষ ওকে ভয়ের চোখে দেখা শুরু করে। অনেকের কথাও এড়িয়ে যায়। কিন্তু এই নিলয় নামের ছেলেটা মোটেই তাকে ভয় পাচ্ছে না, বরং নিলয় একদমই স্বাভাবিকভাবে কথা বলছে আরশিয়ার সাথে। আরশিয়া চুপ থাকা দেখে নিলয় বলল, আমি কি জানতে পারি আমাকে কেন ফলো করা হচ্ছে? আমাকে কি গুম করার প্রক্রিয়ায় আনা হয়েছে নাকি? আপনার কি মনে হয় মিস্টার, ডিবি কি কেবল মানুষকে গুম করে? তাদের আর কোনো কাজ নেই? কী সব ভাবনা চিন্তা! থাকলে আমার মতন মানুষের পেছনে এত সময় নষ্ট করতো না।
প্রথম দিন খোঁজ নেওয়ার পরেই আপনাদের মতন হতো। আমার পেছনে সময় নষ্ট করার কোনো মানেই নেই। কোনো তথ্য দিতে পারবো না, কোনো বিষয় নিয়ে বলতেও পারবো না। ম্যাগাজিনের বিষয়টা আমি জানি না, আপনাকে সব খুলেই বলছিলাম। আমি পড়তে ভালোবাসি, ব্যাস এটাই কারণ। আরশিয়া আবারও চুপ হয়ে গেল। চা ঠান্ডা হয়ে গেছে ওর হাতে থাকা কাপে। সে নিলয়ের দিক থেকে চোখ সরিয়ে নেয়। তারপর নিলয় পরের দিন ভার্সিটিতে আসে। ভার্সিটির ভিতর একটি শিউলি ফুলের গাছ আছে। গাছটা বেশ বড় আর মোটা। শিউলি ফুলের গাছ এতটা বড় আর মোটা হয় এটা নিলয়ের জানা ছিল না। গাছের শেকড়ের উপর এসে বসল নিলয়। হঠাৎ সেখানে নাবিলা আসে। নাবিলা এসে নিলয়ের পাশে বসে। নাবিলাকে দেখে নিলয় বলে ওঠে। নাবিলাকে দেখে নিলয় উঠে যাবে এমন সময় নাবিলা বলে, উঠবেন না, বসুন। আমি কেবল আপনাকে খুঁজছিলাম। হুম। আপনাকে নতুন দেখছি ভার্সিটিতে, আগে কখনো দেখিনি। নতুন এসেছি, 3rd ইয়ার ফিজিক্স ডিপার্টমেন্টে পড়ি। ট্রান্সফার হয়ে এখানে এসেছি। ও, আর প্রথম দিনই মনে হয় মিনারের সাথে ঝামেলা হলো। সমস্যা নেই, আমি। এমন সময় একটা পাগলি মহিলা, যার গায়ে ছেঁড়া অর্ধনগ্ন কাপড়, গায়ে ময়লা, চুলগুলো আরও ময়লাতে ভর্তি, এমন পাগলি ওদের সামনে আসলো। নাবিলাকে দেখে মেয়েটা বলে, আমার মেয়ে মিম। মিম, তুই বাড়ি চল মা, আমি তোকে খুঁজতে শহরে এসেছি। চল মা বাড়িতে, আর পড়তে হবে না। জানিস মা, আমি আজকে 3 দিন হয়েছে তোরে খুঁজতে গিয়ে কিছু খাইনি। একসাথে ভাত খাবো, ভুনা খিচুড়ি রেঁধেছি। চল মা বাড়ি চল। নাবিলার হাত ধরে মহিলাটি টানতে থাকে সে। নাবিলা চিৎকার করে বলে, আন্টি, আমি আপনার মেয়ে না, আমি নাবিলা। আপনার মেয়ে এখানে থাকে না, অন্যদিকে খুঁজুন। আমার মেয়ে কোথায়? সে কতদিন হলো বাড়ি আসে না। আমার মেয়েকে পেয়েছি, চল মা। আমি আপনার মেয়ে না। আমার মেয়ে কোথায়? আমার মেয়ের কাছে যাব, ওর নাম মিম। আমার মিমকে আমার কাছে এনে দে, আমার মেয়েকে এনে দে। এই নিন, বসুন এখানে। নিলয় তার ব্যাগ থেকে রুটি, কলা আর পানির বোতল বের করে দেয়। সেগুলো দেখেই মহিলাটি নাবিলার হাত ছেড়ে দেয়। মহিলাটি সেগুলো নিয়ে গোগ্রাসে গিলতে শুরু করে। কলা না ছিলেই খেতে থাকে। নিলয় মহিলাটির মাথায় হাত বোলায়। নিলয়ের পরশে মহিলাটি ঘাড় ঘুরিয়ে চুপচাপ তাকায় নিলয়ের দিকে। নিলয় মুচকি হেসে হাত থেকে কলা নিয়ে ছুলে দেয়। তারপর প্যাকেট থেকে রুটি বের করে মহিলার দিকে বাড়িয়ে দেয়। মহিলাটি চুপচাপ শান্তভাবে বসে আস্তে ধীরে খেতে থাকে। নাবিলা নিলয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মহিলার খাওয়া শেষ হয়। পানি খেয়ে গাছের ছায়ায় মাটির উপরে শুয়ে ঘুমিয়ে যায়। ওনার নাম আমরা জানি না। গত 3 মাস ধরে ওনাকে দেখছি। প্রথম যেদিন এখানে এসেছিল সেদিন উনি এমন পাগল ছিল না। তার মেয়ের নাম মিম, প্রথম বর্ষে পড়তো। যদিও দেখিনি, তবে ভার্সিটিতে এসে সারা জায়গা খুঁজছিল। টিচারেরাও জানে না মিম কোথায়। পরে তিনি ভার্সিটির সামনে দাঁড়িয়ে কাঁদছিল। এরপর মিনারেরা আসে সেখানে, মহিলাকে চলে যেতে বলে, কিন্তু উনি তার মেয়েকে খুঁজতে থাকে। আল নাফসা মহিলা হোস্টেলের নাম বলে মহিলাটি। তার মেয়ে নাকি সেখানেই উঠেছিল। মিমের ছবিও দেখায়। মিনারেরা ভার্সিটির সামনে থেকে মহিলাকে সরায়। ওনাকে অনেক মারে, মাথায় আঘাত করে। মহিলাটি অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর থেকেই মহিলাটি পাগল আর ভার্সিটিতে এসে তার মেয়েকে খুঁজে বেড়ায়। আচ্ছা, আমি 4th ইয়ারে পড়ি। তোমার নাম তো জানা হলো না। নিলয় তার ব্যাগটা কাঁধে নিয়ে নাবিলার দিকে না তাকিয়ে বলল, নিলয় আমার নাম। নাবিলা বুঝতে পারে না হঠাৎ করে এই নতুন ছেলেটা কোথা থেকে আগমন করেছে। ছেলেটা দেখতে সুন্দর, কিন্তু গায়ে পুরাতন কাপড় চোপড়, সবার সাথে তেমন মিশে না। নিলয় চলে যাচ্ছে। হঠাৎ সেখানে মিনারেরা আসে। নিলয়ের সামনে এসে দাঁড়ায়। মিনার বাইক থেকে নেমে নিলয়ের কাছে আসে। কি রে, তোকে না কালকে আমি মারলাম, আজকে ভার্সিটিতে এসেছিস? দেখি আজকে কত টাকা এনেছিস ভার্সিটিতে। ভাই, আমারে ছেড়ে দেন, আমি তো কিচ্ছু করিনি আপনাদের। ওরা 3-4 জন একসাথে এসে নিলয়ের পকেট থেকে 2000 টাকা বের করে নেয়। তারপর নিলয়ের সাইকেল হাতে নিয়ে উঁচু করে মাটিতে ছুঁড়ে মারে। নিলয়ের সাইকেল ভেঙে পড়ে থাকে মাটিতে। নিলয় চুপচাপ মাথা নিচু করে সাইকেলটা নিয়ে বের হয়ে যায়। নিলয়ের সামনে আরশিয়া বসে আছে। মেয়েটা নিলয়ের পিছু নিয়েছে, তার কারণ দুটো।
প্রথমটা হলো মিনারের সাথে নিলয়ের ঝামেলা। নিলয় হয়তো মিনারের খবর কিছুটা হলেও নিলয় দিতে পারবে, তাই আরশি নিলয়ের পেছনে ঘুরছে। আরেকটা কারণ হলো গত 10 দিন আগে আরশিয়া এক গলির মোড় থেকে কয়েকটা ছেলেকে আটক করে, আরও কয়েকজন পালিয়ে যায় সেখান থেকে। তাদেরকে রাফাতেরা ধাওয়া করে। আরশিয়া 3 জন ছেলের সাথে দাঁড়িয়ে থাকে। হঠাৎ আরশিয়া আরেকটা ছেলে পেছন থেকে এসে মাথায় জোরে স্টিক দিয়ে বাড়ি দেয়। আরশিয়া নিচে পড়ে যায়। আরশিয়াকে মারতে শুরু করে ছেলেগুলো। নিলয় তো সাইকেল নিয়ে সেদিক দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে দেখতে পায় 4 জন ছেলে একটা মেয়েকে অনেক মারছে। নিলয় সাইকেল থামিয়ে সেখানে আসে। নিলয় বলে, এভাবে মারলে কেউ মরবে না। ওই কে তুই? একজন অচেনা মানুষ, পরিচয় চাই। এই শহরে আমি অচেনা। অচেনা মানুষের সামনে এক নতুন আয়না। অচেনা মানুষ মানেই এক নতুন আয়না, যেখানে আমরা নিজেদেরকে এক অপরিচিত রূপে দেখতে পাই। আমরা যাকে চিনি না, সে আমাদের জীবনে প্রবেশ করে এক সম্ভাবনার দ্বার খুলে দেয়। হয়তো সে আমাদের কিছু শিখিয়ে যাবে, হয়তো কেবল একটি প্রশ্ন রেখে যাবে। প্রত্যেকটা অচেনা মানুষের এক একটা গল্প, যেটা এখনও আমরা পড়িনি। পরিচয় না জেনে তাকে বিচার করাটা যেমন একটা অসম্পূর্ণ অধ্যায় শুরু করা, তেমনি তাকে জানার চেষ্টা করাটা একটা সাহসী বোধ। কারণ সেখানে ভুল বোঝার ভয় যেমন আছে, তেমনি আছে আলো খোঁজার সম্ভাবনা। এ পাগল নাকি? জলদি কর, পালাতে হবে। আরশিয়া নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় নিচের দিকে তাকায়, একটা ছোট্ট নাইফ পড়ে থাকতে দেখে। নিলয় সেটা তুলে নিয়ে আরশিয়ার দিকে তাকায়। মেয়েটার মাথা ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। 2টো ছেলে এগিয়ে যায় নিলয়ের দিকে। নিলয় একটা ছেলের হাতের কবজির ভিতরে ছুরি ঢুকিয়ে দেয়। সেটা বের করে আরেকটা ছেলের পায়ের মধ্যে ঢুকালো। 2টো ছেলে যন্ত্রণায় মাটিতে পড়ে যায়। পাশে থাকা ইট নিয়ে আরেকটা ছেলের মাথায় জোরে বাড়ি দেয়, সেও পড়ে যায়। আরেকটা ছেলেকে ধরে দেওয়ালের সাথে 2 বার মাথা ধরে জোরে জোরে বাড়ি দিতে থাকে। সবগুলো মাটিতে পড়ে থাকে। নিলয় এগিয়ে আসে আরশিয়ার দিকে। আরশিয়া চুপচাপ দেখতে থাকে নিলয়ের ফাইটিং। নিলয় এগিয়ে এসে আরশিয়াকে টেনে তোলে, দেয়ালের সাথে হেলান দিয়ে বসায়। ব্যাগ থেকে রুমাল বের করে চোখের উপরে, নাকের নিচে, কপালে থাকা রক্তগুলো মুছে দিতে দিতে বলে, রক্ত যখন কেবল শরীরে নয়, আত্মার ভাষা হয়ে ওঠে, তখন শত্রু আর কেবল এক ব্যক্তি থাকে না। আমি যখন শত্রুর রক্তে হাত রাঙাই, তখন সেটা প্রতিশোধ নয়, এক ধরনের অস্তিত্বের দাবি হয়ে ওঠে। যেন বলি, আমি বেঁচে আছি কারণ তুমি আমায় আঘাত করেছ। শত্রু এক নির্মম খেলা, যেখানে তলোয়ার কেবল অস্ত্র নয়, চেতনার এক প্রান্তে দাঁড়িয়ে থাকা ন্যায়ের অনুবাদ। যেন নিজের দুর্বলতা খণ্ডন করতে পারি। এই খেলায় কেউই বিজয়ী নয়, কারণ রক্ত পড়ে দুজনেরই। কেবল মাটি বোঝে কারটা আগে ঝরেছিল। টেক কেয়ার। নিলয় সেখান থেকে চলে যায়। আরশিয়া তাকিয়ে থাকে তার হাতে থাকা বইগুলোর দিকে। সেখানে একটা বই দেখে আরশিয়া চোখ সরাতে পারে না, আর সেই বইটার নাম ছিল মিস্টার গডফাদার। আরশিয়া জানে এই গডফাদারটা কে। সে হলো শহরের একজন মস্তান। নিলয় আরশিয়ার দৃষ্টি হারিয়ে চলে যায় বহুদূর। আরশিয়া আর কিছু দেখতে পায় না, জ্ঞান হারায় সেখানে। এইভাবেই আরশিয়ার সাথে নিলয়ের পরিচয়। আরশিয়া গডফাদারের লেখা বইয়ের জন্য নিলয়কে খুঁজে বের করে। পরে জানতে পারে মিনারের সাথে নিলয়ের ঝামেলা। আরশিয়া আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। নিলয় ক্লাসে এসেছে আজ। মিনারও এসেছে। মিনার স্যারের সাথে বেয়াদবি করছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। প্রতিটা দিন মিনারেরা এমনটা করে স্যারের সাথে। নিলয় সবার পেছনে বসা। স্যারের দিকে মিনার কাগজ ছুঁড়ে মারে। স্যার ঘুরে তাকাতেই মিনার বলে, স্যার, আপনার মেয়ে গার্লস স্কুলে পড়ে। মেয়েটা কিন্তু অনেক সুন্দর। বুকের সাইজ দেখলে মাথা খারাপ হয়ে যায় স্যার। স্যারের চোখে পানি টলমল করে। স্যার চুপচাপ মাথা নিচু করে ক্লাসরুম থেকে বের হতে যাবে, এমন সময় নিলয় উঠে দাঁড়িয়ে বলে, স্যার, যাবেন না? কুকুরের কাজ হলো একা কোনো মানুষকে দেখতে পেয়ে লাগাতার ঘেউ ঘেউ করা। কুকুরকে ঘেউ ঘেউ করতে দেন। একটা লাঠি নিয়ে এসে কুকুরকে পিটাবেন, দেখবেন পরবর্তী কুকুর আর ঘেউ ঘেউ করবে না, সাহসও পাবে না। মিনার উঠে দাঁড়ায়। সে নিলয়ের দিকে তাকিয়ে বলে, এই শালা, কুকুর বললি কাকে? কুকুরকে কুকুর বলেছি। কেউ যদি নিজেকে ভাবে তাহলে কিছুই করার নেই। ক্লাসের সবাই হাসতে থাকে।
মিনারের মেজাজ খারাপ হয়ে যায়। সে উঠে নিলয়ের কাছে আসে, নিলয়ের জামার কলার টেনে ধরে। নিলয় মিনারের কানের কাছে মুখ আনে, ফিসফিস করে বলে, শোন, তোকে একটা কথা বলি। রক্তের নেশা শুধু নেশা নয়, এক বিভ্রম, এক পিপাসা, যা মানুষের অন্তর্গত অন্ধকারকে জাগিয়ে তোলে। এটি কেবল রক্ত নয়, একে একে সমস্ত নৈতিকতা, সহানুভূতি, মানবতাকে গিলে খায়। রক্তের নেশা যখন কারোর হৃদয়ে বাসা বাঁধে, তখন সে আর মানুষ থাকে না, সে হয়ে ওঠে এক ক্ষুধার্ত ছায়া। এই নেশাই যুদ্ধের আগ, হিংসার জন্ম দেয়, শান্তির বুক চিরে প্রতিশোধের আগুন ছিড়িয়ে দেয়। একজন দার্শনিক হয়তো বলতো, রক্তের নেশা আমাদের মনুষ্যত্বের পরীক্ষা। যে এর বিরুদ্ধে দাঁড়াতে পারে সেই প্রকৃত মানুষ, আর যে তাতে মত্ত হয় সে কেবল সভ্যতার ছদ্মবেশে লুকানো এক পশু। এই নেশা শুরু হয় ক্ষোভ থেকে, জন্ম নেয় বাঞ্ছনা থেকে, আর বিস্তার পায় শক্তির অহংকারে। কিন্তু শেষ কোথায়? রক্তের নেশার কোনো গন্তব্য নেই, আছে শুধু ধ্বংস, মৃত্যু আর নীরবতা। তাই আমি নীরব আছি যতক্ষণ, ততক্ষণই বেঁচে থাকবি। তোকে আমি এমন সময় মিনারের ফোন বেজে ওঠে। তাকিয়ে দেখে মেহরাবের কল এসেছে। মিনারের একটু তাড়াতাড়ি ক্লাস থেকে বের হয়ে যায়। ক্লাসের সবাই নিলয়ের জন্য হাততালি দিল। নাবিলা এগিয়ে আসে, নিলয়ের হাত ধরে বাইরে নিয়ে যায়। নাবিলা কোনো কিছু না ভেবেই নিলয়কে প্রপোজ করে। নিলয় রাজিও হয়ে যায়। শুরু হয় ওদের প্রেম। কেটে যায় 1 মাস। মিনারেরা 1 মাস আসেনি ভার্সিটিতে। নিলয়ও আসে না বেশ কয়েকদিন। তবে নিলয়ের মনে হয়েছিল ওই দিন নাবিলার সাথে তার শেষ সাক্ষাৎ, আর দেখা হওয়া কোনোভাবেই সম্ভব না। কিন্তু দেখা হয়ে গেল হঠাৎ নিলয়ের সাথে নাবিলার। নিলয়ের মন খারাপ থাকলেই একা একা সিনেপ্লেক্সে আসে মুভি দেখার জন্য, কিংবা মাঝে মাঝে প্রচুর মানুষ আছে এমন স্থানে এসে একা একা বসে থাকে। মানুষজন দেখতে থাকে আপন মনে। তারা কি করছে সেই ব্যাপারগুলো দেখতে দেখতেই সময় কেটে যায়। আজকেও এসেছিল একটা মুভি দেখবে বলে, কিন্তু তখনই নাবিলাকে দেখতে পেল। একা হলে হয়তো নাবিলার সামনে গিয়ে কিছু কথাবার্তা বলতো, কিন্তু নাবিলার সাথে একটা ছেলেকে দেখতে পেয়ে থমকে দাঁড়ালো নিলয়। ছেলেটা হলো রাহান। রাহানের বাবার অনেক টাকা। নিলয়ের একবার মনে হলো ওদেরকে এড়িয়ে চলে যাবে, কিন্তু হঠাৎই লক্ষ্য করলো ওর মনটা ভয়ঙ্কর খারাপ হয়ে গেছে। সেই সাথে নাবিলার ওপর প্রচণ্ড রাগ উঠেছে। ইচ্ছে করছে এখনই ওদের সামনে গিয়ে একটা থাপ্পড় লাগিয়ে দেয় নাবিলাকে। ভালো না বাসলে বলে দিত, নাটক কেন করেছিল? মিথ্যা ভালোবাসার কি দরকার ছিল ওর সাথে? সম্পর্কের কিছুদিনের ভিতরেই জানা যায় নাবিলা রাহানের গার্লফ্রেন্ড। নিলয়কে কেবল ব্যবহার করেছে নাবিলা। নিলয়ের টাকা নেই, গরিব বলে অপমান করে রাহানের সাথে মিশে যায় নাবিলা। আজকে যে মুভি দেখার পরিকল্পনা করেছিল নিলয়, সেটা বাদ দিয়ে দিল। এখান থেকে সোজা বাসায় যেতে হবে। বসুন্ধরার সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখে ডিবি অফিসারকে দেখতে পেল নিলয়। অবশ্য আরশিয়ার গায়ে আজকে সেই দিনের মতো প্যান্ট শার্ট পরা নেই। সাদা রঙের সালোয়ার কামিজ পরে আছে আরশিয়া। পুলিশ হলেও মেয়েটার দেখতে যে সুন্দরী সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আরশিয়া অন্য একটা মেয়ের সাথে কথা বলতে বলতে এগিয়ে আসছে। সে তার বন্ধুর সাথে শপিং করতে বা ঘুরতে এসেছে। আরশিয়াকে দেখতেই একটা বুদ্ধি মাথায় এলো নিলয়ের মাথায়। যদিও মেয়েটা রাজি হবে কিনা নিলয় জানে না, তবুও এখন মাথা গরমের সময় কেবল মনে হলো এই কাজটা করতে পারলেই ওর মনে শান্তি আসবে। নিলয় আর কিছু না ভেবে এগিয়ে গেল মেয়েটার দিকে। বসুন্ধরার গেটে পা দিতে আরশিয়ার চোখ গেল নিলয়ের ওপর। পাশে সুজানা রয়েছে, তাই এমন একটা ভাব করে সুজানার সাথে কথা বলতে লাগলো যেন নিলয়কে সে দেখতেই পায়নি। সেদিনের চায়ের দোকানের পর নিলয়কে আর ফলো করেনি। আরশিয়ার নজর এখন কেবল ওই মেহের চৌধুরী ও তার ছেলে মিনারের দিকে রয়েছে। আরশিয়া সত্যি সত্যি বিশ্বাস করেছে নিলয় খুবই সাধারণ একটি ছেলে। নাবিলা নামের একটা মেয়ের সাথে তার ওঠা বসা, সেই হিসেবে নিলয়কে আর কোনো দরকার নেই ওর। তবে এটাও ভুলে যেতে পারছে না ছেলেটা ওর জীবন বাঁচিয়েছে। সেটা সে চাইলেও কোনোদিন মন থেকে মুছে ফেলতে পারবে না। তাই মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল যে ছেলেটাকে আর কোনো প্রকার জিজ্ঞাসাবাদ কিংবা ঝামেলার ভেতরে ফেলবে না। তাই আজকে যখন দেখতে পেল যে ছেলেটা সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, এমন একটা ভাব করলো যেন তাকে সে দেখতেই পায়নি। কিন্তু যখন স্বয়ং নিলয়কে ওর দিকে এগিয়ে আসতে দেখলো, তখন আর এড়াতে পারল না। নিলয় নিজেই ওর সাথে কথা বলতে চাচ্ছে, এটা খানিকটা অন্যরকম লাগলো আরশিয়ার কাছে। একবার মনে হলো নিলয় হয়তো ওকে দেখতে পেয়েছে, তারপর ভেবে নিয়েছে যে ওরা হয়তো এখনও ওকে ফলো করছে, তাই আবারও কথা বলার জন্য এসেছে নিলয়।
নিলয় একবারে আরশিয়ার সামনে এসে বলল। মিস আরশিয়া। আরশিয়া ততক্ষণে থেমে গেছে। তাকিয়ে দেখে সুজানাও থেমে গেছে। নিলয় আবার বলল, আপনি কি এখানে কাজে এসেছেন নাকি? আরশিয়া মনে মনে বলে। এটা ভেবে আরশিয়ার একটু স্বস্তি লাগলো। তারপর সুজানার দিকে একবার তাকালো আরশিয়া। হো গ্রেট। আমি মুভি দেখতে এসেছিলাম, একটা কারণে ফিরে যাচ্ছি। তবে এখন মনে হচ্ছে আবারও মুভিটা দেখতে যাই, কিন্তু তার আগে আপনাকে একটা ছোট্ট সাহায্য করা দরকার। আরশিয়া খানিকটা সরু চোখে তাকালো নিলয়ের দিকে। ছেলেটার গলার স্বর হঠাৎ করে পাল্টে গেছে। কাজের কারণে আরশিয়ার অনেক মানুষের সাথে কথা বলতে হয়। মানুষের কোন কথা বলার আগে কী ধরনের কণ্ঠের পরিবর্তন হয় সেটা আরশিয়ার বেশ ভালো করে জানা আছে। সেটা ছাড়াও আরশিয়ার ষষ্ঠ ইন্দ্রিয় খুব প্রবল। নিলয়কে ওর দিকে আসতে দেখে মনে হয়েছিল সামনে কোনো ঝামেলা হতে চলেছে। এখন সেই অনুভূতিটা কেন যেন আরও প্রবল হয়ে উঠল। রাহান নাবিলাকে নিয়ে কিছুটা ঘোরাঘুরির পর হঠাৎ করেই থেমে যায়। কি হলো? কিচ্ছু না, বাসায় যাব। আরে বাবা, মাত্র এলাম। তো কি হয়েছে? এখানে যাওয়া যাবে না। রাগে নাবিলার পুরো শরীরটা কাঁপছে। পুরো পৃথিবীটা অসহ্য লাগছে। রাহান ছাগলটাকে সব থেকে বেশি অসহ্য লাগছে ওর। একটু আগেও রাহানকে মনে হচ্ছিল জগতের অন্যতম সুদর্শন আর স্মার্ট ছেলে, আর এখন এই রাহানকেই সব থেকে বড় ছাগল মনে হচ্ছে। এমন কেন হচ্ছে? নিলয়ের জন্য। নিজের লক্ষ্য সম্পর্কে নাবিলা অনেক আগে থেকেই জানতো। সে জীবনের কাছ থেকে কি চায় আর সেই চাওয়ার জন্য তাকে কি করতে হবে সেটা সম্পর্কেও সে পরিষ্কার ধারণা রেখে এসেছে সেই ছোট্টবেলা থেকে। কিন্তু এখন সব কিছু কেন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। নিলয় যখন বলেছিল সে গরিব, তার কিছু নেই, ভালোবাসাটা তার কাছে কেমন যেন, তখনই নাবিলা তার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়ে চলে এসেছিল। তবুও তার মনে একটা ধারণা ছিল যে নিলয় হয়তো আবারও ওর কাছে ফিরে আসবে, বারবার অনুনয় বিনিময় করে ওকে ফেরত আসার জন্য বলবে। কিন্তু খানিকটা অবাক হয়ে লক্ষ্য করলো যে নাবিলা যখন নিলয়কে আর যোগাযোগ করতে মানা করলো, নিলয় আর একটা বারের জন্য ওকে ফোন করেনি, এমনকি কোনো মেসেজও পাঠায়নি। নাবিলা আর রাহান দাঁড়িয়ে আছে, নিলয় আরশিয়ার সাথে ঘুরছে। সেই দৃশ্যটা নাবিলার চোখ এড়ালো না। দেখলো নিলয় অন্য একটা মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। মেয়েটার হাত ধরে ঘুরছে, হেসে হেসে কথা বলছে। নিজের চোখকে ঠিকমতো বিশ্বাস করতে পারেনি। রাহান তখন নাবিলাকে রেখে মিনারের সাথে ফোনে কথা বলতে যায়। নাবিলা তখন একা একাই ফোনের ব্রাউজার দেখছিল। তখনই চোখে পড়ল নিলয়কে। নিলয় ওর দিকে এগিয়ে এলো, তারপর হাসি মুখে নাবিলার সাথে তার নতুন প্রেমিকার পরিচয় করিয়ে দিল। নাবিলা একটা আমার নতুন গার্লফ্রেন্ড, আরশিয়া নাম তার। সুন্দর না? নাবিলা কিছু বলে না। নাবিলা হলো মিনারের কাজিন। নাবিলা জড়িত ক্রাইমে। সে ভোলা ভালা ছেলেদেরকে পটিয়ে মিনারের সাথে পরিচয় করিয়ে দিত। তারপর সন্ধ্যাবেলাটা কবির চৌধুরীর সবসময় একা একাই কাটে। যখন তার স্ত্রী বেঁচে ছিল তখন এই সময়টা সে তার স্ত্রীর সাথে কাটাতো সবসময়। হাজার কাজ থাকুক, সব সময় সন্ধ্যার সময়টুকু সে জাফিরার সামনে গিয়ে হাজির হতো। মাঝে মধ্যে যদি এমন হতো যে সে কোনোভাবেই তার সামনে গিয়ে হাজির হতে পারছে না, তখন আগে থেকেই গাড়ি পাঠিয়ে দিয়ে তাকে অফিসের লাগোয়া গেস্ট রুমে নিয়ে আসা হতো। এই সময়টুকু সে তার সাথে গল্প গুজব হাসি ঠাট্টা করেই কাটাতেন। এটা নিয়ে অবশ্য তাকে মাঝে মাঝে ছেলে মেয়েদের সামনে খানিকটা লজ্জায় পড়তে হতো। ছেলে মেয়েরা তখন প্রায়ই তার কাছে অভিযোগ করতো যে বাবা তাদের থেকে তার মাকেই বেশি সময় দেন, তার আচরণ নাকি নতুন বিয়ে করা জামাইয়ের মতো। তখন ছেলেমেয়েরা ছোট ছিল, জীবনটা অনেক সহজ আর সুন্দর ছিল। কিন্তু সময় যাওয়ার সাথে সাথে এই সময়গুলো কঠিন হয়ে এসেছে। 4 বছর আগে জাফিরা ইয়াসমিন তাকে ছেড়ে চলে গেছে। তারও বছরখানেক আগে তার ছোট ছেলে বাসা ছেড়ে চলে গিয়েছে রাগ করে। জারিফার বেঁচে থাকার সময় ছোট ছেলে মাঝে মাঝে মায়ের সাথে দেখা করতে আসতো, কিন্তু গত 4 বছরে একটা বারের জন্য সে বাসায় আসেনি। বড় ভাই আর বোন তার দিকে আছে বলে তাদের সাথেও সে ঠিকমতো কথা বলে না। অথচ এই ছোট ছেলে একটা সময় বাবা ছাড়া কিছুই বুঝতো না। স্যার। কবির চৌধুরী ফিরে তাকালেন। তার সেক্রেটারি মিন্টু দাঁড়িয়ে আছে, মুখে খানিকটা শঙ্কিত। ছেলেটা কাজকর্মে এমনিতেই বেশ চটপটে, তবে তার সামনে আসলেই ছেলেটার নার্ভাস হয়ে যায়।
কবির চৌধুরীকে কোনো এক অদ্ভুত কারণে সে ভয় পায়, অথচ মিন্টুর সাথে সে কোনোদিন কড়া কণ্ঠে একটা কথাও বলেনি। কবির চৌধুরী বলল, বলো মিন্টু, স্যার আপনি রিপোর্ট দিতে বলেছিলেন। ওর ব্যাপারে? জি স্যার। বলো কি খবর শুনি। স্যার খবর আসলে বেশ জটিল। জটিল? বলো তো। মানে আমরা আসলে যেমন করে পরিকল্পনা করেছিলাম তেমন কিছুই হচ্ছে না। কবির চৌধুরী এবার একটু নড়ে চড়ে বসলো। মিন্টুর দিকে তাকিয়ে তার মনে হচ্ছে যা ঘটেছে এটা আসলে তার ভুলের জন্য হয়েছে। এখন সে সব কিছুর দায় নিতে তার সামনে এসে হাজির হয়েছে। মিন্টু বলল, স্যার আমরা যে রাহান মানের ছেলেটাকে ঠিক করেছিলাম সে তার কথার খেলাপ করছে। কবির চৌধুরী খানিকটা ভ্রু কুঁচকে তাকালো মিন্টুর দিকে। কথাটা তার পছন্দ হয়নি। কেউ তাকে কথা দিয়ে কথা না রাখলে তার খুব রাগ হয়, তখন তার পেছনে সে উঠে পড়ে লাগে। আর ঘটনাটা যখন তার ছোট ছেলে সম্পর্কে, তখন তো রাহানকে একটা শক্ত শাস্তি দিতেই হবে। তার ছোট ছেলের প্রেমিকা নাবিলা সম্পর্কে সে খুব ভালো খোঁজ খবর রাখে। এও খবর রাখে যে কদিন আগেই মেয়েটা কবির চৌধুরীর ছোট ছেলের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে। তার খুব ইচ্ছে হলো মেয়েটাকে ধরে আচ্ছা মতো একটা বকা দেয়, কিংবা নাবিলার বাসায় গিয়ে তার ছোট ছেলের আসল পরিচয় দিলেই সুরসুর করেই মেয়েটা আবারও ওর কাছে ফেরত যাবে। তবে এই কথা যদি সে জানতে পারে তাহলে ফলাফল উল্টো হতে পারে। তাই সেদিকে যায়নি, বরং উল্টো পথ বেছে নিয়েছে। নিজের পরিচিতি এক ছেলেকে লাগিয়েছে তার পেছনে। তাকে বলা হয়েছে পারিবারিকভাবে নাবিলার বাসায় বিয়ের প্রস্তাব পাঠানোর জন্য। তারপর যখন সব কিছু একদম পাকাপাকি হয়ে যাবে তখন বিয়ে ভেঙে দিতে। মিন্টু বলল, রাহান আমার কাছে ফোন করে জানিয়েছে সে তার পক্ষে কোনোভাবেই বিয়ে ভাঙা সম্ভব না। তার বাবা মা নাবিলাকে এবং তার পরিবারকে খুবই পছন্দ করেছে এবং সে নিজেও নাবিলাকে পছন্দ করে ফেলেছে। তুমি বলছো যে এই কাজটা করলে তার জীবন থাকবে না? স্যার সে গতকালকে বলেছে জীবন যায় যাক। আইসি। কবির চৌধুরী এবার খানিকটা চিন্তিত হলেন। তার ছোট ছেলেটা কতদিন ধরে একা একা থাকে। নাবিলা চলে যাওয়াতে সে খুব কষ্ট পেয়েছে। ছেলের ভালো করতে গিয়ে শেষে আরো বড় ক্ষতি করে ফেললেন। মিন্টু বলল, তবে স্যার সমস্যাটা এটা না। মানে এটা তোমার কাছে সামান্য মনে হচ্ছে? আসলে স্যার আজকে নাবিলা ম্যাডাম নিজেই বিয়েটা ভেঙে দিয়েছে। মানে? জি, যতটুকু জানতে পেরেছি নাবিলা আর রাহান আগে থেকে পরিচিত ছিল। আর মেহরাবের ছেলে মিনারের বন্ধু রাহান, সে আমার পরিচিত বলে ভেবেছিলাম আমাদের উপকার করবে, কিন্তু এভাবে পাল্টে নিবে ভাবিনি। আর তাছাড়া নাবিলা রাহানের সাথে কোনোভাবেই বিয়ে করবে না, এটা তার বাবা মাকে জানিয়ে দিয়েছে। দরকার হলে সে পটাশিয়াম সায়ানাইড খেয়ে মারা যাবে, তবুও অন্য কাউকে বিয়ে করবে না। আজকে যতদূর জানতে পেরেছি সে তার ক্যাম্পাসে কেমিস্ট্রি ল্যাবের দারোয়ানকে টাকা খাইয়ে খানিকটা পটাশিয়াম সায়ানাইড জোগাড় করেছে। মেহরাব ছেলে মিনারের সাথে পরিচিত রহমান? আমার ছেলে কথা ওরা জানে? আমার খুব ভয় হচ্ছে মিন্টু। কিসের ভয় স্যার? মিনার নিলয় স্যারকে মেরে ফেলবে? না, নিলয় মিনারা তার বাবা মানে মেহরাব কেউ না মেরে ফেলে। সেটা নিলয় স্যার জানবে। তবে নাবিলা বিষয়টা বলেছিলাম, সে বিষ নিয়েছে। সে কি? জি স্যার, সে আবারও ছোট স্যারের জীবনে ফেরত যেতে ইচ্ছুক। দ্যাটস গ্রেট। তো তুমি কেন বলছো না যে খবর আসলে বেশ জটিল? সব তো সহজ হয়ে গেছে। কবির সাহেবের কথায় মিন্টুকে কিছুটা সময় দ্বিধাগ্রস্ত দেখা গেল। কবির চৌধুরী বলল, কি হলো? আরও কি ঘটনা আছে? জি স্যার। কি? মিন্টু আরো কিছুটা সময় চুপ করে থাকে, বলল, আসলে ছোট স্যার এখন আর নাবিলার দিকে তাকাচ্ছে না। ও লেডি ডিবি অফিসারের সাথে মনে হয় তার কিছু চলছে। মনে আছে আরশিয়ার কথা? কবির চৌধুরী কিছু সময় কোনো কথা বলতে পারলেন না। মিন্টুর কথা ঠিক যেন বিশ্বাস করতে পারছেন না তিনি। তারপরেও আরেকবার নিশ্চিত হওয়ার জন্য বলল, ডিবি অফিসার মানে ওই আরশি আহমেদ তো? জি স্যার। পুরো দেশে কম করেও কোটিখানিক মেয়ে আছে যার সাথে তার ছোট ছেলে সম্পর্কে জড়াতে পারত, আর সে কিনা খুঁজে খুঁজে এই মেয়ের পিছনেই ঘুরেছে। কবির চৌধুরীর অবস্থা বুঝতে পারে মিন্টু। সে বলল, গত সপ্তাহে তাকে নিয়ে এমন
মুভি দেখতে গিয়েছিল সিনেপ্লেক্সে। আবার গত পরশু দিন বৃষ্টির মধ্যে ছোট স্যার হঠাৎ করে তার অফিসের সামনে গিয়ে হাজির হয়। তারপর তাকে বাইরে ডেকে আনে। দুজন অনেকটা সময় বৃষ্টির ভেতরে মিন্টু রোডে একদিক ওদিক ঘোরাঘুরি করে। তারপর এক সময় ছোট স্যার মিন্টু কথাটা বলতে গিয়েও থেমে গেল, ঠিক যেন মুখ দিয়ে বলতে পারছে না। কবিরের সামনে বলতে দ্বিধা বোধ করছে। কবির চৌধুরী মিন্টুর না বলা কথাটা বুঝে গেলেন সহজেই। তারপর বললেন, আচ্ছা ঠিক আছে, আর তো নতুন নিউজ। ডিবি অফিসার আজ 2 দিন ধরে বাসা থেকে বের হয়নি। এদিকে ছোট স্যার বাসা থেকে বের হচ্ছে না। নিলয় স্যারের কোনো ইনফরমেশন পাচ্ছি না। একটা পাগলি মহিলা আছে, মহিলার নাম ফরিদা। ফরিদা মানে মিমের মা? হ্যাঁ স্যার, আমার ধারণা বা আপনার ধারণা সেটা করেছে। সেটা যদি ঘটে তবে দেশে শুরু হবে তাণ্ডব। এই নীলয়কে আটকাতে হবে। মিমের বিষয়টা যেন নীলয় জানতে না পারে, এমনকি ডিবি অফিসারও না। মিমের কথা যদি নীলয় জানতে পারে তবে মেহেরাব বা মিমের উপরে তুফান চলবে, সব কিছু বরবাদ করে দিবে নীলয়। জি, ফরিদার সাথে ছোট স্যার সব সময় থাকে। মহিলা যদি কোনোভাবে নিলয় স্যারকে মিমের বিষয়টা বলে তাহলে সমস্যা হবে। আচ্ছা, চোখ রাখো ওর উপর। এরপরে কি করতে হবে সেটা আমি বলে দেব। কবিরের কথা শুনে মিন্টু বলতে গেলে একেবারে দৌড়ে চলে গেল অফিস থেকে। কবির চৌধুরী আবারও নিজের চিন্তার মাঝে হারিয়ে গেল। তাকে আবারও নতুন কিছু ভাবতে হবে। যেভাবে ভেবেছিলেন আরশিয়া আহমেদকে এড়িয়ে যাবে সেভাবে কাজটা আর করা যাবে না। নতুন করে কিছু করতে হবে, এমন কিছু যাতে আরশিয়া মেয়েটা কিছু না করতে পারে, আবার তার ছোট ছেলেরও যেন কোনো ক্ষতি না হয়। তার ছেলে যদি আরশিয়াকে পছন্দ করে থাকে তাহলে মেয়েটার কোনো ক্ষতি করা যাবে না, অন্যভাবে সামাল দিতে হবে। নিলয়ের ফরিদার সাথে কথোপকথন ও নতুন বিপদ। নিলয় ফারিদার পাশে বসে আছে। ফারিদা সাদা 1 টাইম প্যাকেটে খিচুড়ি খাচ্ছে। নিলয় এনে দিয়েছে, সামনে একটা বোতলে পানি রাখা। নাবিলা নিলয়কে সেদিন প্রপোজ করেছিল। নিলয় রাজি হয়েছিল, তার কারণ নিলয় জানত নাবিলা মিনারের লোক। মিনারের সাথে তার শত্রুতা নেই, কিন্তু মেহরাবের সাথে তার শত্রুতা, কারণ মেহরাবের জন্য তার মা জারিফা তার থেকে চলে গেছে। আর মেহরাবের কাছে পৌঁছতে নিলয়ের মিনারের প্রয়োজন, সেজন্যই এখানে আসা। আর সেই সুবাদে নাবিলার সাথে তার খাতির করতে হয়। কিন্তু নিলয় এটা জানে রাহান তার খবর পৌঁছানোর জন্য এসেছিল। ফারিদার খাবার খাওয়া শেষ হয়, সে নিলয়ের দিকে তাকায়। নিলয় চুপচাপ বসে আছে। ফারিদা বেগম বিড়বিড় করে বলল, আমার মেয়ে কোথায়? ও খুব পায়েস খেতে পছন্দ করে। আমি কতদিন হলো তার জন্য রাঁধি না। আমার মেয়ের ইচ্ছে ছিল সে চাকরি করে আমাকে তার কাছে রাখবে। ওর বাবা আমাদের রেখে চলে যায়, একটা মহিলার সাথে থাকে। মিম কখনো তার বাবার সাথে দেখা করেনি। ওর ঢাকা ভার্সিটিতে চান্স হওয়ার সুবাদে ওর সাথে আমি ঢাকাতে এসেছিলাম। মেজ খুঁজে পাচ্ছিলাম না, সবখানেই বুক হয়ে যায়। ভার্সিটির সামনে বসেছিলাম, তখন ভার্সিটির দারোয়ান বলে তার কাছে একটি মেসের খবর আছে। মেসটা ভার্সিটি থেকে একটু দূরে, তবুও ভাড়া কম, নিরিবিলি বেশ। আমরা মেসের ঠিকানা নিই। মেসের নাম আল নাফসা ছিল। আমি ওর সাথে যেতে চাচ্ছিলাম, এমন সময় গ্রাম থেকে কল আসে। আমার মা অসুস্থ হয়ে পড়ে, আমার তাড়াতাড়ি চলে যেতে হয়। মিম একাই সব ম্যানেজ করে নিতে পারবে বলে জানায়। এরপরে 1 মাস ওর সাথে আমার ঠিকমতো কথা হয়। একবার এসে দেখেও গিয়েছিলাম। হঠাৎ করে ওর ফোন বন্ধ পাই, তাকে কিছুতেই খুঁজে পাই না। ভার্সিটিতে এসেও খুঁজি, মিম নামের কেউ ভর্তি হয়েছিল, সে নাকি কোনো দিন ক্লাসও করেনি। বুকটা আমার কেঁপে ওঠে। আমি ঠিকানা জোগাড় করে মহিলা মেসে যাই। সেখানে গিয়ে জানতে পারি মিম নামের কেউ থাকে না, আর সেখানে গেটে থাকে ছেলে গার্ড। আমাকে ভিতরে ঢুকতে দেয়নি। আমার মেয়ে কোনো হদিশ পায় না। তারপর কয়েকজন ছেলে আমাকে মাথায় মেরে রাস্তার পাশে ফেলে দেয়। একটা ডাক্তার আমাকে সুস্থ করে, কিন্তু আমি ঠিকমতো সুস্থ হতে পারিনি। সেই ডাক্তার সব শুনে বলে এভাবে আমি যদি তার মেয়েকে খুঁজি তবে পাবো না, পাগল হয়ে ঘুরে তাকে খুঁজতে হবে। মিনারেরা খুব খারাপ, ওরা মেরে ফেলতে পারে। আর মহিলা হোস্টেলটা ওর মালিকাধীন। তারপর থেকে আমি পাগল হয়ে ঘুরছি। আমি আমার মিমের খবর চাই।
আমার মেয়ে কোথায় আছে খুঁজে দিবা বাবা। তুমি কে? আমাকে কেন এমন করে সেবা করো? আমাকে দেখে সবাই দূরে চলে যায়। পাগল বলে মিনারেরা আমাকে কিছুই বলে না। কেউ তেমন আমাকে সাহায্য করেনি। ফারিদা বেগমের কথা শুনে নিলয় তার ব্যাগের চেইন লাগালো, সামনের দিকে তাকিয়ে বলে, মনের তীব্র যন্ত্রণা যেন নিস্তব্ধ আগুনে পুড়ে থাকা আত্মা। কেউ দেখে না, কেউ বোঝেও না, কিন্তু প্রতিটি নিঃশ্বাসে তার ছায়া পড়ে। যখন হৃদয় বিষণ্ণতায় ডুবে যায়, তখন পৃথিবীর সব শব্দ নিষ্প্রাণ হয়ে যায়। এই যন্ত্রণার কোনো আঘাত হয় না। এটি এক ধরনের শূন্যতা, যেখানে অনুভব আছে কিন্তু ব্যাখ্যা নেই। মানুষ ভাবে কষ্ট মানেই কান্না, কিন্তু প্রকৃতিতে কষ্ট তো তখনই হয় যখন চোখের জল আসে না, কেবল হৃদয়ের গভীরে জমে থাকা নিঃশ্বাস, আর্তনাদ সব কিছু গ্রাস করে নেয়। দুঃখ একা আসে না, সে সঙ্গে করে আনে আত্মসমালোচনা, অপরাধবোধ এবং এক অনন্ত প্রশ্ন, আমি কি সত্যি ভালোবাসার যোগ্য? তবু এই যন্ত্রণায় হয়তো আমাদের মানুষ করে, কারণ যারা সত্যিকারের ভেঙে পড়ে তারাই নতুন করে গড়ার শক্তি খুঁজে পায়। যন্ত্রণা যদি না থাকে তবে আত্মার গভীরতা পেত না। মানে? আপনি যে পাগলের বেশে ছিলেন সেটা প্রথম দিনই বুঝেছিলাম। আপনার হাতে কোনো ময়লা ছিল না, আপনার হাত পরিষ্কার ছিল, আপনার পায়ের তলাতেও কোনো কাটা ছেঁড়ার দাগ ছিল না। মনে হচ্ছিল খানিক আগেই জুতো খুলে এসেছেন। তুমি বেশ বুদ্ধিমান। নিলয় মুচকি হাসলো। এমন সময় তাদের ক্লাস টিচার হারুন চিৎকার করতে করতে মাঠের ভেতর আসলো। চিৎকার করে বলতে থাকে। হারুন অনেকক্ষণ ধরে কাঁদতে কাঁদতে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ এগিয়ে আসে না। নিলয় উঠে দাঁড়ায়। ফারিদা বলে, কোথায় যাচ্ছ? নিলয় হাত ছাড়িয়ে নেয়, স্যারের কাছে আসে। স্যার মাটিতে বসে কাঁদতে থাকে। হঠাৎ কারো পা দেখতে পায় স্যার। মাথা উঁচু করে তাকাতেই দেখতে পায় নিলয় এসেছে। নিলয় স্যারকে টেনে তোলে, তারপর বলে, এই শহর বড্ড হিংস্র। এখানে মানুষ ঘাটে কিন্তু অনুভব করে না, স্বপ্ন দেখে তারপর ছিঁড়ে ফেলে। দূর থেকে দেখবে কিন্তু কাছে এসে বুকে নেবে না, হাততালি দেবে। দেওয়ালের ফাঁকে ফাঁকে জমে থাকা হাহাকার। এই শহর ভালোবাসে না, শুধু ব্যবহার করে। অপেক্ষা করুন। নিলয় স্যারকে গাছের গোড়ায় বসিয়ে রেখে ভার্সিটির পেছনের দিকে চলে যেতে থাকে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ আজকে হয়তো নিলয়ের লাশ দেখবে সবাই। তারপর নিলয় ভার্সিটির পেছনে আসে। মিনি পার্ক বানানো, সেখানে রেস্ট রুম আছে, বিশেষ গেস্টদের জন্য বানানো। নিলয় রুমের দরজার কাছে এসে কড়া নাড়ে, খুব জোরেই কড়া নাড়ে। ভেতর থেকে রায়হান চিৎকার করে বলে, কে রে শালা, যা ভাগ এখান থেকে। স্যার আসছে নাকি? আরেকটু অপেক্ষা করেন, আপনার মেয়েকে ফেরত দিব। নিলয় আরো জোরে কড়া নাড়তে থাকে। মিনার তখন স্যারের মেয়ের গা থেকে ওড়না খুলছে। ইঞ্জেকশন দিয়েছে হাতে। মেয়েটা কথা বলতে পারছে না ঠিক মতো। মিনার বুকেও হাত দিয়ে রেখেছে। বাধা দেওয়ার শক্তি নেই মেয়েটার, কিন্তু খুব জোরে দরজার কড়া নাড়ার শব্দে মিনার বেশ বিরক্ত হয়। সে চিৎকার করে বলে, দেখ তো কোন মাদার আসছে, শালাকে আগে আত্মরা কর। মিনারের কথা শুনে রায়হান, সুজন, আতিক এগিয়ে আসে। দরজা খুলতেই দেখে নিলয় দাঁড়িয়ে আছে। পেছনে নাবিলা, সে দৌড়ে আসছে। নিলয়কে বাধা দেওয়ার জন্য নাবিলা এগিয়ে আসতে থাকে। রায়হান নিলয়ের বিষয়ে জানে না। মিন্টু কেবল রায়হানকে হায়ার করেছিল এই ছেলেটার খবর জানাতে, কিন্তু রায়হান সেটা পরে করেনি। নিলয়কে দেখেই বলে, মিনার, নতুন ছেলেটা আসছে। শালারে ভিতরে নিয়ে আয়। ঠিক আছে, আজ তো তুই মরেছিস। নিলয়, যেও না, ওরা তোমাকে মেরে ফেলবে। পিছনে স্যার আর ফরিদা দৌড়ে আসছে। রায়হান নিলয়ের হাত ধরে ভেতরে নিয়ে যায়। নিলয়কে দেখে মিনার এগিয়ে এসে গালে একটা ঘুষি দেয়। শালা নিজেকে কি মনে করিস? সেদিন ক্লাসে কথাটা বলিনি? তোকে মারবো আজকে, তোর লাশও পাবে না কেউ। নিলয় কিছু না বলে স্যারের মেয়ের দিকে তাকায়। গায়ে শুধুমাত্র ব্রা পড়ে আছে। নিলয় মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মিনার ওর লোকেদের বলে, শালারে পিটা, আমি আমার কাজ করি। মিনার কথাটা বলে এগিয়ে যায় মেয়েটার দিকে। এমন সময় একটা খুব আস্তে ভীষণ রকম যন্ত্রণা আর দম আটকে যাওয়ার অত্যচিৎকারে মিনার ঘুরে তাকায়। সুজন নামের একটা ছেলের কানের ভেতর দিয়ে একটা চিকন ছুরি ঢুকিয়ে দিয়েছে নিলয়। সুজন সেখানেই ঠপ করে পড়ে যায়। ভয়ে ওদের তিনজনের হাত পা কাঁপছে।
নিলয় সুজনের গা থেকে শার্ট খুলল, তারপর মেয়েটার দিকে এগিয়ে গিয়ে সেটা পরিয়ে দেয়। আতিক এগিয়ে আসে, নিলয় তার কোমরে কাজা পিস্তলটি আতিকের চোখে সোজা তাক করে, ট্রিগারে চাপ দেয়, ঠাস করে শব্দ হয়। বাইরে থেকে 3 জন কেঁপে উঠল। নিলয় মরে গেছে। দরজার ভেতর থেকে বন্ধ। স্যার কাঁদতে থাকে। মিনার আর রাহানের সারা শরীরে ভয়ের এক বিশাল স্রোত বয়ে যেতে থাকে। সাক্ষাৎ মৃত্যু দেবতা যেন ওদের সামনে দাঁড়িয়ে। ওরা যেন খুব বড় একটা ভুল করে ফেলেছে নিলয়কে এখানে এনে। রাহান কোনো কিছু না ভেবেই নিলয়ের পা জড়িয়ে ধরে কাঁপা কাঁপা গলায় বলল, ভাই ভাই আপনি কে? শকুন যতই উপরে উড়ুক না কেন, তার চোখ সবসময় নিচের দিকেই থাকে। শিকার করার নেশায় সে আকাশে উড়ে নিচের দিকে তার নজর রাখে। আমি হলাম আন্ডারওয়ার্ল্ডের গডফাদার নিলয়। এখানে এসেছিলাম মিনারের জন্য, তার বাবার কাছে পৌঁছানোর জন্য। আমার আরও একটা পরিচয় আছে, বিজনেসম্যান ও আন্ডারওয়ার্ল্ডের নেতা কবির চৌধুরীর ছোট ছেলে আমি। ভাই আমাকে মাফ করে দেন, আমি ভুল করেছি, আমাকে দয়া করে মারবেন না। নিলয় মুচকি আসে, সুজনের কান থেকে ছুরিটা বের করে, তারপর রাহানের গলায় সোজা ঢুকিয়ে দেয়। নিলয় মিনারকে বলে, ওকে, গুড বাই। নিলয় তার পিস্তল দিয়ে মিনারকে গুলি করে। তারপর নিলয় মেয়েটাকে নিয়ে বাইরে বের হলো। নিলয়কে দেখে সবাই অবাক হয়। পেছনে মেয়েটা। স্যার এসে তার মেয়েকে জড়িয়ে ধরে। তারপর আরশিয়া চোখ মেলে কিছু সময় সিলিংয়ের দিকে তাকিয়ে রইল কিছুটা সময়। তারপর একটু কাত হয়ে জানালার দিকে তাকালো। সন্ধ্যা থেকে খুব বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন আকাশে চাঁদ দেখা যাচ্ছে। চাঁদের আলো এসে পড়েছে ঘরের ভেতর। চারিদিকটা অন্যরকম লাগছে। আরশিয়ার নিজের কাছে কেবল যেন অদ্ভুত লাগছে। ইদানিং এই ব্যাপারটা শুরু হয়েছে। কাজকর্ম থেকে ফোকাস সরে যাচ্ছে। এমনটা তার সাথে এর আগে কোনো দিন হয়নি। এই ছেলের সাথে পরিচয় হওয়ার পর থেকে সব কিছু এলোমেলো হয়ে গেছে। মানুষের জীবন কেন এমন হবে? সে নিজের জীবনটা তো নষ্ট করেছে, সেই সাথে আশেপাশের মানুষগুলোতে প্রভাবিত করে ফেলেছে। খুব দ্রুতই নিলয়ের কাছ থেকে দূরে চলে যাওয়া উচিত, কিন্তু আরশিয়া দূরে যেতে তো পারছেই না, বরং আরও কাছে চলে আসছে। আরশিয়া কি কোনোদিন ভেবেছিল যে এমনভাবে একজনের সাথে পরিচয় হবে? দুনিয়ার এত ছেলে থাকতে সে কিনা এমন একজনের সাথে তার ভাব হচ্ছে, যার বাবা এদেশের সবচেয়ে বড় আন্ডারগ্রাউন্ড ক্রাইমের হেড। দেশে যত রকমের অর্গানাইজড ক্রাইম হয় সেটার নিয়ন্ত্রক নিলয়ের বাবা কবির চৌধুরী। যতই নিলয় তার বাবার সাথে না থাকুক বা তার সাথে কোনো সম্পর্ক না রাখুক, নিলয় যে তার ছেলে এটা কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। আরশিয়া পাশ ফিরে শুলো। নিলয় ঠিক ওর পাশেই শুয়ে আছে। আজকে সে ভার্সিটি থেকে সে আর বাইরে বের হয়নি। নিলয় ঘুমন্ত চোখের ওপর চাঁদের আলো এসে পড়েছে নিলয়ের। অদ্ভুত মায়াময় লাগছে মুখটা। আরশিয়ার মুখে আপনা আপনি একটা হাসি দেখা দিল। ছেলেটার চেহারার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছে ওর। কি অদ্ভুত এই মানুষের মন। কদিন আগেও এই ছেলেটাকে চিনতো না। কোনো দিন এই ছেলের সাথে তার ভাব হওয়ার কথাও ছিল না। গলির মোড়ের ওই ঘটনার পর থেকেই নিলয়ের প্রতি একটা আলাদা অনুভূতি তৈরি হয়েছিল। কেন হয়েছিল সেটা আরশিয়ার জানা নেই। ছোটবেলা থেকে সে কখনোই অন্যের সাহায্য নিতে অভ্যস্ত নয়। যা করেছে জীবনে সব নিজে নিজেই। কারো সাহায্য নিলে সেটা সাথে সাথেই ফেরত দেওয়ার চেষ্টা করতে সবসময়। কিন্তু নিলয়ের সাহায্যের ব্যাপারটা ছিল অন্যরকম। কোনোভাবেই সেটা ফেরত দিতে পারার কথা না। মনের ভেতর তাই একটা অস্বস্তি বোধ করছিলই। তারপরে বসুন্ধরাতেই ছেলেটার সাথে আবার দেখা হয়ে গেল আরশিয়ার। নিলয় যখন বলল যে কিছু সময়ের জন্য তার প্রেমিকার ভূমিকাতে অভিনয় করতে, তখন প্রথমে একটু মেজাজ গরম হয়েছিল, তবে সেটা সামনে নিয়ে রাজি হয়ে গেল। ওর প্রাক্তন প্রেমিকার সাথে পরিচয় করিয়ে দিল। আরশিয়া সত্যি মজা লাগতে শুরু করলো তখন। নাবিরা মেয়েটা নিলয়ের গরিব চালচলন দেখে প্রতারণা করে নিলয়কে ছেড়ে গেছে। আরশিয়ার এই ব্যাপারটা একদম সহ্য করতে পারে না। আরশিয়ার এইরকম মেয়েদেরকে কষে একটা চড় মারতে ইচ্ছে করে। যদি ভালো চাকরি আর ভবিষ্যতেই তোদের প্রধান লক্ষ্য থাকে, তাহলে বাপু তোমরা কেন প্রেম পীড়িতের ভেতরে যাবা? একবারে ভালো চাকরিওয়ালা বড়লোক ছেলেকেই ধরো। না, তা না, তোমরা নিজেদের পছন্দ মতো ছেলেকে পছন্দ করবে, প্রেম করবে, তাকে স্বপ্ন দেখাবে, তারপর নিজেও ভালো চাকরির বোঝা চাপিয়ে দেবে। কেন? আরশিয়া সব শুনে এই জন্যই রাজি হয়েছিল। এবং নাবিলা নামের মেয়েটার মুখের ভাব দেখে আরশিয়ার সত্যিই ভালো লাগছিল।
নিলয় যে ওকে ছেড়ে আরশিয়ার সাথে নতুন সম্পর্ক করছে এটা নাবিলা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। সেদিন নিলয়ের সাথে মজা করে মুভি দেখেছিল আরশিয়া, সময় তার ভালো কাটেছিল। আরশিয়া ভেবেছিল ওখানেই বুঝি সব শেষ হয়ে যাবে, কিন্তু সেটা হলো না। ঠিক তারপরও তো নেই নীলের সাথে আবার দেখা হলো। এবার অবশ্য নিলয় নিজেই দেখা করতে এসেছিল। ওর অফিসের গেস্ট রুমেই বসেছিল নিলয়। নিলয়কে দেখে বেশ অবাক হয়েছিল, সেটা সে লুকোনোর চেষ্টা করেনি। আপনি এখানে? দেখা করতে এলাম। তাই বলে সোজা ডিবি অফিসে? নিলয় হাসলো। কিছু সময় টুকটাক কথা বলে পরেই নিলয় বলল, আপনি কি সত্যি সত্যি চৌধুরী আর মেহরবের পেছনে লেগেছেন? কিছু সময় টুকটাক কথা বলার পরেই নিলয় বলল। আরশিয়া খানিকটা অবাক হয়ে দেখলো যে নিলয় নিজের বাবাকে নাম ধরে ডাকছে। মেহরাবকে নিলয় চেনে। আরশিয়ার তীক্ষ্ণ চোখে কিছু সময় তাকিয়ে রইল নিলয়ের দিকে, তারপর বলল, হ্যাঁ, তার শেষ আমি দেখে ছাড়বো, সাথে মিনার আর মেহরাবকেও। আরশিয়া খানিকটা অবাকই হয়েছিল সেদিন। হুট করে ডিবি অফিসারকে কে অ্যাটাক করবে? ওরা চাইলেই তাকেও মেরে ফেলতে পারত, কিন্তু তার বিপরীতে পালিয়েছে। প্রথমে আরশিয়া ঠিক বুঝতে পারেনি, পরে নিলয়ের মুখে কবির চৌধুরীর নাম শুনে কারণটা বুঝতে পারে। আপনি আসলে কি বলতে চাচ্ছেন? আমি বলতে যাচ্ছি যে আপনার উপরে আবারও হামলা হবে। আমার যদি তোকে চিনতে ভুল না হয় তাহলে আপনার 24 ঘন্টার খবর তার কাছে আছে। হয়তো এর পরের বার যখন হামলা হবে তখন আমি থাকবো না। তখন কি করবেন? আপনার উপর যতগুলো অফিসার আছে সবার সাথে কবির চৌধুরীর উঠা বসা। হয়তো সে আপনাকে কিনতে পারেনি, তাই আপনি ওনার শত্রু। আরশিয়া এবার সরু চোখে তাকালো নিলয়ের দিকে। ছেলেটা কি ওকে হুমকি দেওয়ার চেষ্টা করছে? বাবার হয়ে নিজে এসেছে ওকে হুমকি দিতে? ওর মুখটা একটু শক্ত হয়ে এলো। নিলয় সেদিকে না তাকিয়ে বলল, কেবল যে আপনার নিজের উপর বিপদ আসবে সেটা না, আপনার ফ্যামিলির উপরও আসবে। বিশ্বাস করুন, তার মতন ভয়ঙ্কর মানুষ নেই। আপনি কেন এসেছেন আমাকে তাই বলুন। আমার কাছে কি চান? আমি আপনাকে সাহায্য করতে চাই। সাহায্য? কিভাবে? আমার গার্লফ্রেন্ড হয়ে যান। মানে? আমার গার্লফ্রেন্ড হয়ে যান, তাহলে আপনার কিংবা আপনার ফ্যামিলির উপর কোনো বিপদ আসবে না। আপনি আপনার কাজে ঝামেলা ছাড়াই চালিয়ে যেতে পারবেন। আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন যে আপনার গার্লফ্রেন্ড হলেই আমার উপর আর হামলা হবে না? আমি তাকে চিনি তাই বললাম। যাক, সেটা আপনার নিজের ব্যাপার। আমি আমার কথা বললাম, বাকিটা আপনার ব্যাপার। আজকে আসি, আপনার উত্তরটা জানাবেন। আপনি কেন আমাকে সাহায্য করতে চাইছেন? কারণ ওই মানুষটার জন্য আমার মা মারা গেছে। মেহরব তার বন্ধু ছিল। মেহরব আর উনি মিলে আমার মাকে মেরেছে। আরশিয়া নিলয়ের কণ্ঠের তীব্রতা দেখে সত্যিই অবাক হয়ে গেল, আর কিছু জানতে চাইল না। তারপর থেকে তাদের দেখা হতে থাকলো, কিন্তু ঝামেলা বেঁধে গেল অন্যখানে। সপ্তাহখানেক পরে এক বৃষ্টির সময় নিলয় হাজির হলো ওর অফিসের সামনে। ওকে ডেকে নিয়ে গেল বৃষ্টির ভেতরে। বৃষ্টির মাঝেই ওরা মিন্টু রোডের ভেতরে হাঁটাহাঁটি করলো, দৌড়ঝাঁপ করলো। আরশিয়া খানিকটা অবাকই হয়েছিল এটা দেখে, এত বড় হয়েও নিলয়ের মাঝে কি পরিমাণ ছেলে মানুষই রয়ে গেছে। তীব্র বৃষ্টির মাঝে আরশিয়ার ভিজেও চমৎকার লাগছিল অবশ্য। এইরকমভাবে কবে শেষ বৃষ্টিতে ভিজেছে সেটা আরশিয়ার মনেও নেই। হাঁটতে হাঁটতেই একটা রাস্তা দিয়ে একটা গাড়ি তীব্র গতিতে চলে গেল। রাস্তার পানিটা তখন ছিটকে আসছিল আরশিয়ার দিকে। নিলয় তখনই ওর সামনে চলে এলো, একেবারে আরশিয়ার কাছাকাছি। নিজের শরীর দিয়ে ময়লা পানিটা আটকালো নিলয়। নিলয় আরশিয়ার এত কাছে চলে এসেছিল যে দুজন কেবল দুজনের দিকে তাকিয়েছিল। তারপর কিভাবে দুজন দুজনকে চুমু খেলো সেটা ওরা কেউ বলতে পারবে না। পাতানো প্রেম কিভাবে সত্যি হয়ে গেল সেটাও দুজনের কেউ বলতে পারল না। এখন দিনের একটা সময় আরশিয়া নিলয়ের কথা ভাবে। ওর ভাবতে ভালো লাগে। এই বয়সে এসেও যে ও এভাবে প্রেমে পড়বে সেটা আরশিয়া ভাবতে পারেনি। আরশিয়া নিলয়ের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে রইল কিছুটা সময়। এতক্ষণ সে আগের কথাগুলো ভাবছিল। এভাবে তাকিয়ে থাকতে থাকতেই আবার ঘুমিয়ে পড়ল। সকালে কারো চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙলো আরশিয়ার। চোখ মেলে কিছু সময় বুঝতে পারল না কোথায় আছে সে। তারপরেই সব মনে পড়ে গেল। আরশিয়ার ফোন বাজছে, যে নিলয়ের চিলেকোঠায় রয়েছে। নিলয়ের এই চিলেকোঠাটা 8তলা বিল্ডিংয়ের ওপরে। আরশিয়া ফোন হাতে নিয়ে বাইরে আসে। ছাদে দাঁড়িয়ে রিসিভ করে রাফাত কল করেছে। ম্যাম, আপনি কোথায়? ঘটনা তো ঘটে গেছে। কি হয়েছে? মন্ত্রীর ছেলে মিনার খুন হয়েছে।
মন্ত্রীর ছেলে মিনার খুন হয়েছে, মানে মেহরাবের ছেলে মিনার খুন? হ্যাঁ ম্যাম, সাথে ওর বন্ধুরাও। লাশগুলো বড় ব্রিজের পাশের খাদে পাওয়া গেছে। আজকে ভোরে একজন জেলে লাশগুলো দেখেছে। পুলিশকে কল করে সেখানে গিয়ে জানা যায় লাশগুলো মিনার আর তার বন্ধুর। কি, ওদেরকে মারলো কে? জানি না, তবে মেহরাবের সন্দেহ কবির চৌধুরীর উপরে। কিন্তু খুনের ধরনগুলো কবির চৌধুরীর স্টাইলে নয়, খুব হিংস্রভাবে মেরেছে ওদের। আচ্ছা, আমি একটু পরেই আসছি। আরশিয়া ফোন কেটে দেয়। রুমের ভিতর আসতেই কিছু সময় ফ্রিজ হয়ে গেল। নিলয় একপাশে দাঁড়িয়ে আছে, তার ঠিক সামনেই ওর প্রাক্তন প্রেমিকা নাবিলা দাঁড়িয়ে আছে। আরশিয়া ঘরে ঢুকতেই নাবিলা বিস্ময় নিয়ে ওর দিকে তাকালো। নাবিলা ঠিক যেন বিশ্বাস করতে পারছে না যে আরশিয়া এখানে থাকতে পারে। আরশিয়া এরকম অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েনি এর আগে। কি বলবে আর কি বলা উচিত কিছুই বুঝতে পারল না সে। নাবিলা হাত তালে দিল একটা, তারপর নিলয়ের দিকে তাকিয়ে বলল, বাহ, এত দূর! বাহ, আমার হাতও ঠিকমতো ধরতে পারতে না, আর এই মেয়ের সাথে এক বিছানায়। এই মেয়ে দেখছি খুবই ফার্স্ট, দারুণ। নাবিলার কথা শুনে আরশিয়ার কান গরম হয়ে উঠল। তার এখন আর চুপ করে থাকাটা মানায় না। সে একটু এগিয়ে এসে বলল, এক্সকিউজ মি, কথাবার্তা সাবধানে। ও প্লিজ, আমি তোমার সাথে কথা বলছি না। আরশিয়া নিলয়ের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তোমরা কথা বলো, আমি চলে যাই। আরশিয়া ঘরের ভেতরে চলে যাওয়ার জন্য পা বাড়াতে যাবে, তখন নিলয় বলল, দাঁড়াও, তুমি কেন যাবে? নাবিলা, তুমি কেন এসেছো এখানে? মানে কি বলছো? তুমি কেন এসেছো? তুমি খুব পরিষ্কার কণ্ঠে আমাকে নিজের জীবন থেকে চলে যেতে বলছো। আমি চলে এসেছি। সম্পর্ক তুমি শেষ করেছো, নতুন একজনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ বিয়ে করার জন্য। আর আমি যদি মুভ করি তাহলে সমস্যা কোথায়? তুমি চলে যাও প্লিজ। নাবিলা আর কোনো কথা বলতে পারল না। ঘুরে সিঁড়ির দিকে পা বাড়ালো। আরশিয়া তখনও দাঁড়িয়ে আছে। নিলয় ওর দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করলো, তারপর বলল, নাস্তা করবে না? আরশিয়া ধীরে ধীরে নিলয়ের দিকে এগিয়ে এলো। নিলয় বলল, সরি, সকালটা এভাবে শুরু হবে ভাবিনি। আমিও না, তবে বেশ ভালোই হয়েছে। ভালো? কি ধারণা? সেটা অজানা থাকুক, আমার যা বুঝে নেওয়ার নিয়েছি। আচ্ছা থাকো, বের হতে হবে। মিনার খুন হয়েছে। মেহরাবের ধারণা কবির চৌধুরী খুনটা করিয়েছে, পুরনো শত্রুতার রেস ধরে। পুলিশ ব্রিজের নিচে লাশ পেয়েছে। কেউ জানে না কখন ঘটনাটা হলো। কেসটা দেখি কতদূর নিয়ে যায়। আসি এখন। আরশিয়া চলে গেল। কবির চৌধুরী তার বড় ছেলে নেহানের সাথে ব্যবসার কিছু ব্যাপার নিয়ে আলোচনা করছিল। এমন সময় মিন্টু দরজা থেকে মাথা তুলে ভেতরে তাকালো। কবির চৌধুরী বলল, কি ব্যাপার মিন্টু? স্যার, সময়ে সময়ে রিপোর্ট দিতে বলেছিলেন। সেটা স্যার, ব্যাপারে আরও একটা ঘটনা ঘটেছে, শুনবেন না? বাবা, তুমি এখনও নিলয়ের পেছনে চড় লাগিয়ে রেখেছ কেন? সে নিজের ইচ্ছেতে গেছে, ইচ্ছে হলে চলে আসবে। আমি তাকে চিনি, সে কোনো দিন আসবে না। সেটা তো তার নিজের চয়েস, এখানে আমাদের কি বলার আছে? তুমি কেন কষ্ট পাচ্ছ? কবির চৌধুরী কিছু বলতে গিয়েও বলল না। সে মিন্টুকে ভেতরে আসতে বলল। মিন্টু টেবিলের সামনে এসে দাঁড়ালো। কবির চৌধুরী বলল, নতুন কিছু? জি স্যার, প্রথমটা হলো মেহরাব ছেলেটা খুন হয়েছে, মিনহারের লাশ পাওয়া গেছে। আমি সেটা ধারণা করেছিলাম সেটাই হয়েছে। অর্করা ওদের লাশ ভার্সিটি থেকে নিয়ে ব্রিজে ফেলেছে। বুঝতে পারছেন কি হচ্ছে? এই ছেলেটার ভালো হলো না, নিলয়ের যেন কিছু না হয়। স্যার, ছোট স্যারের কিছুই হবে না, অফিসারের সাথে থাকেন তিনি। মানে? স্যার, আমার মনে হচ্ছে ওই লেডি অফিসারের সাথে ছোট স্যার সিরিয়াস কিছু শুরু হয়েছে। মানে হওয়ার কারণ? কোন লেডি অফিসার? আরশিয়া আহমেদ। নেহানের চোখে এবার তীব্র বিস্ময় দেখা গেল। সে আরশিয়া আহমেদকে ভালো করেই চেনে। আরশিয়া আহমেদ ওই সেই অফিসার যে ওর পেছনে লেগেছে বেশ কিছুদিন ধরে। কবির চৌধুরীর দিকে তাকিয়ে বলল, এসব কি বাবা? দুনিয়াতে আর মেয়ে পেলে না, সে অফিসারটার কাছে যেতে হলো? ব্যাপারটা ঘটে গেছে, তাকে সরানো হুমকি দিয়েছিলাম, কিন্তু মাঝখান দিয়ে নিলয় এসে হাজির হয়। তারপর নিলয় নিজ থেকে এই আরিশা আহমেদের কাছে গিয়ে হাজির রয়েছে।
আমার কাছে প্রথমে মনে হয়েছিল নিলয় এটা ইচ্ছে করে করেছে মেয়েটাকে রক্ষা করার জন্য, কিন্তু এখন দেখি ব্যাপার সব অন্যরকম যাচ্ছে। তো কি হয়েছে? এই মেয়ে আমাদের জন্য হুমকি স্বরূপ, তুমি খুব ভালো করে জানো, তাহলে তাকে সরিয়ে দিচ্ছ না কেন? কবির চৌধুরী কিছু সময় চুপ করে রইল, তারপর বলল, শুনো, তোমাকে একটা কথা বলি, আমি ভালো করে বলে দেই, আমরা যাই করি যেমনই করি না কেন, আমাদের লড়াই সবসময় সামনে মানুষটার সাথেই হবে, সরাসরি, তখন তার ফ্যামিলি বন্ধু বান্ধবের সাথে নয়। তুমি জানো এই নিয়মে ব্যতিক্রম বলে কি হবে? এই কারণে তোমার মাকে আমি হারিয়েছি। আমি চাই না এমন কিছু আর ঘটুক। সে তোমার ছোট ভাইয়ের বন্ধু, সে এখন আমাদের ফ্যামিলি, তার ক্ষতি কোনোভাবেই করা যাবে না। পরিষ্কার বুঝতে পেরেছ? এই কথা যেন নড়চড় না হয়। আমি অন্যভাবে তার সাথে মোকাবেলা করব, কিন্তু ক্ষতি না। নেহান কথা বলল না। কবির চৌধুরী তখন ঠান্ডা কণ্ঠে বলল, পরিষ্কার হয়েছে কথা? জি বাবা। আমি তোমার সাথে পরে কথা বলবো। নেহান খানিকটা অসন্তুষ্ট ভাবেই উঠে দাঁড়ালো, তবে কিছু বলল না আর। বাবার হুকুমের বিপরীতে যাওয়ার সাহস তার নেই। নেহান চলে যেতেই কবির চৌধুরী মিন্টুর দিকে তাকালো আবার, তারপর বলল, তোমার এরকম মনে হওয়ার কারণ? গতদিন আগে আরশিয়া আহমেদ অফিস থেকে ছুটি নিয়ে এবং ওই পুরাটা সময় সেই ছোট স্যারের সাথে থাকছে। এবারে পুরোটা সময়। ইউ মিন ওর বাসায়? হ্যাঁ, কখনো স্যার ওই চিলেকোঠায়, আবার কখনো আরশিয়া ম্যাডাম কোয়ার্টারে। ওই মেয়ের সাথে কেউ না থাকে না? থাকে স্যার, বাবা মা আছে, এক ছোট ভাই আছে। ছোট ভাইয়ের পরীক্ষা শেষ হওয়ার কারণে তারা গ্রামের বাড়িতে গিয়েছে। কবির চৌধুরী কিছু সময় চিন্তিত হলেন। এই মেয়ের ব্যাপারে তিনি কি করবেন ঠিক বুঝতে পারছেন না। প্রথম থেকেই এর দিকে আরো ভালো করে নজর দেওয়া দরকার ছিল। যদিও এখনো বিপদের কিছু নেই, কিন্তু অস্বস্তি লাগছে তার। মিন্টু বলল, স্যার, আরেকটা ঘটনা। কি ঘটনা? ওই যে নাবিলা ছিল না, হ্যাঁ, তার আবার কি হলো? সে বাবার স্যারের বাসায় গিয়ে হাজির হচ্ছে। মনে হয় সে আবার স্যারের কাছে ফিরে আসতে যাচ্ছে। গতকাল সে নিজের হাতে রক কেটে ফেলেছে, এখন হাসপাতালে যাচ্ছে। মিন্টু বের হয়ে যায়। কবির গভীর চিন্তায় হারিয়ে গেল। কিছু একটা করতেই হবে, কিন্তু কি করবে? এই মেয়ের সাথে আমার দেখা হওয়ার একটা ব্যবস্থা করো, সুস্থ হলে নিয়ে আসবে আমার ঠিকানা। জি স্যার। তো মেহরাবের ঘটনা? সব ভাবতে হবে না, মেহরাবকে তুলে আনো। স্যার, সে তো মন্ত্রী। তো নিলয়, তার কাছে পৌঁছে যাবার আগে তাকে আমার কাছে আনো। ঠিক আছে স্যার। আরশিয়া লাশের পোস্টমর্টম করিয়েছে। সে মিনারকে লাস্ট কোথায় দেখেছে জানতে পেরেছে। ভার্সিটিতেই দেখেছিল। ভার্সিটির ছেলেমেয়েরা জানিয়েছে স্যারের মেয়েকে তুলে নিয়ে যায় মিনার পেছনের দিকে। সেখানে আরশিয়া এসে দেখেছে ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কোনো রক্ত, হাতাহাতি কিংবা গোলাগুলির চিহ্ন অবধি নেই। স্যারকে জিজ্ঞাসাবাদ করতেই জানিয়েছে। তারপর আসলে কি ঘটেছে কেউ জানে না। একটা গাড়ি আসে, তারপর সেই গাড়িটা কিছু সময় পর বের হয়ে যায়। গাড়ির ভিতরে লাশ নিয়ে চলে যায় নিলয়ের লোকেরা। রুমটাও পরিষ্কার করে দিয়ে যায়। ফরিদা বেগম জানতে পারে তার মেয়ের কথা। মিম খুন হয়েছে 3 মাস আগে। নিলয়ের কথা মতো ফরিদা কেস করে থানায় মিনারের নামে। তারপর ম্যানহোলের থেকে মিমের কঙ্কাল উদ্ধার করা হয়। ফরিদা মেয়ের কঙ্কাল নিয়ে গ্রামে চলে যায়। আর নাবিলার পরিবারের উপর নজর রাখা হবে বলে নাবিলা ভয়ে কাউকে কিছু বলেনি। স্বাভাবিকভাবেই সে নিলয়ের পেছনে ছুটেছে। আর ভার্সিটির স্যার ঘটনাটাই পাল্টে দেয়। ফলে মিনার কোথায় কখন খুন হয়েছে তা কেউ জানে না, আর কে করেছে সেটাও অজানা। আরশিয়া কোনো হুদিশ পাচ্ছে না। আরশিয়া রিপোর্ট হাতে নিয়ে রাফাতের কথা শুনল। নিলয় তো কালকে সারাটা সময় তার সাথেই ছিল। সকালে ভার্সিটিতে যাওয়ার সময় বলেছিল ফারিদা পাগলির সাথে দেখা করে চলে আসবে। গিয়েছিল একটা শার্ট পরে, আসার সময় অন্যটা পরে এসেছিল। আরশিয়া বুঝতে পারছে না কি হয়েছে। সে নিলয়কে কল দেয়। নিলয় মেহেরাবের সামনে বসে আছে। মেহেরাবের হাত পা বাঁধা। মেহেরাব বাড়ি থেকে বের হয়েছিল। রাস্তায় আসতেই একটা গাড়ি তার সামনে আসে। নিলয়ের লোকেরা এসে গাড়ি থেকে টেনে বের করে মেহেরাবকে। মেহেরাবের সিকিউরিটিকে গুলি করে ওরা। মেহেরাবের চোখ থেকে কাপড় খুলে দিল। দেখে কবিরের ছোট্ট ছেলে নিলয় বললে, নিলয় তুমি? হ্যাঁ,
তোর ছেলেকে আমি মেরেছি। জানতাম। সে কি করেছে? সে তেমন কিছুই করেনি, শুধু বাঘের শিকার করা খাবারে কুকুরের মতন ভাগ বসাতে চেয়েছিল। পতিতালয় চালায়, আমার সাথে ঝামেলা করেছিস, মেরে দিয়েছি। কৈফত দেওয়ার সময় নেই, ইচ্ছে হয়েছে মেরেছি। আমাকে তুলে আনছো কেন? আমার মায়ের খুনিকে তো মারতেই হবে। বল বসির কোথায়? আমি জানি না। বসির তোর ছোট ভাই, বল সে কোথায়? আমি সত্যিই জানি না। বলবি না যখন, শোন, দেশ থেকে এক্ষুনি চলে যা। মন্ত্রীকে মারার জন্য তোর নামে কেস হবে, তোর নাম গডফাদার। আরশিয়া যেন ভাবে খুনটা তুই করেছিস। ঠিক আছে স্যার। নিলয় আরশিয়ার দেওয়া কল রিসিভ করলো। আরশিয়া বলে, কোথায় তুমি? লাইব্রেরিতে নতুন বই এসেছে, কিনতে আসলাম। তুমি কোথায়? ও আচ্ছা, পরে দেখা করব। আরশিয়া কল কেটে দেয়। কিছু সময় পর জানতে পারে মেহেরাব খুন হয়েছে, আর খুনি দেশ থেকে পালিয়েও গেছে। ওর নাম গডফাদার। সে মিনারকেও খুন করেছে। সপ্তাহখানিক পর আরশিয়ার মন ইদানিং কোনো কারণ ছাড়াই ভালো থাকে। এর পেছনে যে নিলয়ের হাত আছে সেটা কাউকে বলে দিতে হবে না। ছেলেটার মাঝে অন্যরকম কিছু একটা আছে। আরশিয়া সেটা পরিষ্কার বুঝতে পারছে, কিন্তু তার ভেতরে যে কি আছে সেটা কিছুতেই বুঝতে পারছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, নিলয় কোনোভাবেই তার বাবার মতো নয়। তার বাবাকে সে ঘৃণা করে, আর সেই ব্যাপারটা এখনও পরিষ্কারভাবে জানতে পারেনি। নিলয়ের কাছে জিজ্ঞেস করতেও পারেনি। কেবল সে জানে বছর 4 আগে একবার কবির চৌধুরীর উপরে হামলা হয়েছিল। কবির চৌধুরী তখন গাড়িতে করে তার বাসার দিকে যাচ্ছিল, সাথে তার স্ত্রীও ছিল। হামলাতে কবির চৌধুরী কিছু না হলেও তার স্ত্রী অর্থাৎ নিলয়ের মা মারা যায়। যদিও তার বছরখানেক আগেই নিলয় বাসা ছেড়ে চলে গিয়েছিল, তবে তখনও মাঝে মাঝেই মায়ের কাছে আসতো। মা মারা যাওয়ার পরে আর আসেনি সে। নিলয় নিজের মায়ের মারা যাওয়ার পেছনে কবির চৌধুরীকে দায়ী করেন। আর সে চুপচাপ হাঁটছিল রাস্তা দিয়ে। অফিসের গাড়িটা আজকে সে আনেনি। একটা রিক্সা নিয়ে নিলয়ের ওখানেই যাবে। ওদের ব্যাপারটা এখনও অফিসে জানে না, আর সে এখনোই সেটা মানুষকে জানাতে চায় না। পরে এসব নিয়ে ভাবা যাবে। অফিস থেকে একটু দূরে এসে দাঁড়ালো রিক্সার জন্য। এখান থেকে গাড়িগুলো খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। আরশিয়া নিলয়কে ফোন দিতে গেল। ফোন বের করে কল দিতে যাবে, তখনই ওর চোখের কোণে একটা কিছু ধরা পড়ে। একটা মাইক্রোবাস ঠিক ওর সামনে এসে থামলো। মাইক্রোবাসের দরজা খুলে গেল। আরশিয়া নিজের কোমরে গোজা পিস্তলটা বের করার সুযোগ পেল না। তার আগেই একটা ঠান্ডা কিছু স্পর্শ পেল ওর কোমরে। কানের কাছে এসে কেউ বলল, কোনো চালাকি নয়, চুপচাপ গাড়িতে উঠুন। আরশিয়া 2 হাত দুজন ধরে ফেলেছে। মুখ দিয়ে কিছু বলতে যাবে, তার আগে কেউ একটা রুমাল চেপে ধরলো ওর মুখে। ওকে ঠেলে দিল গাড়ির ভেতরে। গাড়ির দরজা বন্ধ হয়ে গেল। পুরো ঘটনা ঘটতে আধা মিনিটের কম সময় লাগলো। কেউ লক্ষ্যও করলো না। পুরো ঘটনাটা ঘটতে আধা মিনিটের কম সময় লাগলো, কেউ লক্ষ্যও করলো না। আরশিয়া তার সামনে রাখা জুসের গ্লাসের দিকে তাকিয়ে আছে। জুসের গ্লাসের ঠিক পাশেই একটা ট্রেতে একটা স্যান্ডউইচ রাখা, সবার শেষ একটা মিনারেল ওয়াটার। আরশিয়া অন্য কিছুতে না হাত দিয়ে কেবল পানির বোতলটা হাতে নিল। বোতল খুলে একটু পানি খেলো। ওকে কোথায় আনা হয়েছে সেটাও বলতে পারবে না, তবে ওকে যে ঘরে রাখা হয়েছে সেটা মোটেও বন্দিশালা মনে হচ্ছে না। সাদা পেইন্ট করা চমৎকার দেওয়াল, খুব বেশি আসবাবপত্র নেই। একটা সেমি ডাবল খাট রয়েছে, তার পাশে একটা সোফা সেট, সামনে একটা ছোট রিডিং টেবিল, আর টেবিলের ওপাশে একটা চেয়ার। ব্যাস, আর কিছুই নেই। একটা জানালা রয়েছে, তবে সেটাতে ভারী আর দামি পর্দা দেওয়া। ঘরে মৃদু এসি চলছে। আরশিয়া চারদিকে তাকিয়ে দেখতে লাগলো। রুমের অবস্থা দেখে আরশিয়ার মনে খানিকটা দ্বিধা জন্ম নিয়েছে। রুম দেখে মনে হচ্ছে ওকে কোনো হোটেল রুমে রাখা হয়েছে, এবং হোটেলটা বেশ দামি হোটেল, সেটাও বুঝতে পারছে। এখানে কেন আনা হয়েছে ওকে? পকেটে হাত দিয়ে দেখলো ওর মোবাইল ফোনটা সাথে নেই, তবে পিস্তলটা সাথেই রয়েছে। ওরা এটাকে নিয়ে নেওয়ার চেষ্টাও করেনি। আরশিয়ার মনে হলো এখনই সামনের দরজা দিয়ে বেরিয়ে যায়। সামনে যাকে পাবে তাকেই গুলি করে দেবে। ওকে জোর করে নিয়ে আসা হয়েছে এখানে। নিজেকে রক্ষার জন্য এই কাজটা সে করতেই পারে, কিন্তু তারপরেই মনে হলো ওকে অজ্ঞান করেই নিয়ে এসেছে। ওর কাছে যে পিস্তল আছে সেটা ওরা জানে। ওকে তুলে নেওয়ার সময় আরশিয়া সেটা বুঝতে পেরেছিল। পকেট থেকে মোবাইল ফোন নিয়ে গেছে, অথচ পিস্তল নেয়নি। এই কারণটাও কিছুতেই বুঝতে পারছে না।
আরশিয়া কি করবে সত্যি বুঝতে পারল না। ওকে এখানে কেন আনা হয়েছে সেটাও বুঝতে পারছে না। পালিয়ে যেতে মন চাইলেও এখানে এভাবে আনার পেছনের কারণ জানতে ইচ্ছে করছে। এই জন্যই ও চুপচাপ বসে আছে। অবশ্য খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না। কিছু সময় পরেই দরজাটা খুলে গেল। দরজার দিকে তাকিয়ে নিকিতা খানিকটা চমকে গেল। স্বয়ং কবির চৌধুরী সামনে দাঁড়িয়ে আছে। শান্ত সৌম্য চোখে তাকিয়ে আছে ওর দিকেই। ধীরে ধীরে এগিয়ে এসে সামনে রাখা চেয়ারে বসলো কবির চৌধুরী। তারপর আরশিয়ার দিকে ওর মোবাইল ফোনটা বাড়িয়ে দিল। আরশিয়া ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে। মনে মনে ঠিক করে নিয়েছে কবির চৌধুরীকে কি বলবে। কবির চৌধুরী মুচকি হেসে বলল, আশা করি কষ্ট হয়নি এখানে আসতে। আরশিয়া খানিকটা দাঁত চিবিয়ে চিবিয়ে বলল। কবির সাহেব আবার হাসলেন। তারপর